নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় লেখক সংবরণ ব্যানার্জির কলমে একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার গল্প, যার নাম 12 ভূঁইয়ার গুপ্তধন। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। মার্চ মাসের দুপুর। গরম এখনো সেরকম জাঁকিয়ে পড়েনি। রমন নিজের খাটে বসে একটা বই দেখছিল। মোবাইলটা বেজে উঠতে সেটা হাতে নিল রমন। ইন্স্যুরেন্স কোম্পানির স্প্যাম কল। কলটা কেটে ফোনটা আবার রাখবার আগে একটু হোয়াটসঅ্যাপ চেক করে নিল। দেখল অম্বরীশদা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, কাম, ইউ হ্যাভ এ টেস্ট। ধাঁধা বা রিডেলস সলভ করতে পারবে? অম্বরীশদা অর্থাৎ সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার অম্বরীশ গাঙ্গুলি, যার সাথে রমনের আলাপ 2 বছর আগে উত্তরবঙ্গে। রিচুর অখ্যাত জঙ্গলের সেই রোমহর্ষক অভিজ্ঞতার পরে রমনের সাথে অম্বরীশ গাঙ্গুলির এক সুন্দর গুরু শিষ্যর সম্পর্ক গড়ে উঠেছে। সেইবার রমনের দুঃসাহস দেখে সিনিয়র অফিসার অম্বরীশ গাঙ্গুলি রমনকে বাহবা দিয়েছিল এবং বলেছিল যে ওর সাহস আর বুদ্ধিতে ও অনেক সাফল্য পাবে। এরপরও রমনকে সে এমনকি আইপিএস, এনআইএ এবং আইবির মতন দেশের যে কোনো সরকারি ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি জয়েন করবার কথাও বলেছিলেন। রমনের মতন তীক্ষ্ণ বুদ্ধিমান একজন ছেলে যে ওই ফিল্ডে খুব নাম করবে, এমনটাই মনে করেন অম্বরীশ গাঙ্গুলি। কিন্তু রমন সেইভাবে এই পুলিশ, সিবিআইকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার কথা কখনো ভাবেনি। ওর কাছে এখন এসব শখের খাতায়। টাকা উপার্জন করবার পথ যে এটা হতে পারে সে এখনো ভাবেনি। এর থেকে বরঞ্চ মাঝে মাঝে ক্লাবের পিঙ্কিতার কথা অনুযায়ী সে নিজেকে ফেলুদা অথবা ব্যোমকেশ মনে করতে বেশি পছন্দ করত। পেশাগতভাবে গোয়েন্দাগিরি করবার ইচ্ছে যে তার মনে জন্মায়নি এরকম বলা ভুল হবে। এরপর আরও 2-3 সেরকম না হলেও ও কিছু ছোটখাটো রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছিল এবং সমাধানও করেছিল, তবে ওই পর্যন্তই। ও সপ্তাহে একদিন কোচিং সেন্টারে অঙ্ক পড়ায়, 2 দিন একটা স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে চাকরি করে। ব্যস্ত মানুষ মিস্টার গাঙ্গুলি কিন্তু বছর 50-এর এই সিনিয়র ইন্টেলিজেন্স অফিসের সময় হলেই রমনকে ক্রাইম সম্পর্কে অনেক পরামর্শ দিয়ে থাকেন। মাঝে মাঝেই তার পুরনো ইনভেস্টিগেশনের গল্প রমনকে বোঝান। এমনকি চলতি কিছু কেসের ব্যাপারেও রমনের সঙ্গে একটু আধটু আলোচনাও করেন, যদিও সেই আলোচনা একেবারে গল্পের আকারেই করা হয়, যেখানে কোনো ব্যক্তি অথবা জায়গার নাম তিনি বলেন না অথবা বদলে ফেলেন। মেসেজটা পড়ে রমন মিস্টার গাঙ্গুলিকে ফোন করল। হ্যালো, হ্যাঁ অম্বরীশদা, এই জাস্ট মেসেজটা পড়লাম আপনার। ব্লুটিক আমিও দেখলাম রমন। হোপফুলি তুমি ফ্রি আছো। কাল তোমাকে একবার আমার সাথে এক জায়গায় যেতে হবে। হ্যাঁ, ফাঁকাই আছি কাল, কিন্তু ব্যাপারটা কি একটু যদি বলেন না। গ্রেট। ওয়েল, নবনীলদার সাথে আমার সেই কলেজের সময় থেকে আলাপ। ওর কোনো এক দূর সম্পর্কের আত্মীয়রা উত্তর 24 পরগনা জেলার মানিকপুরের জমিদার ছিলেন। হরিণঘাটার কাছে তাদের বাড়িতে কিছুদিন আগে উনি পুরনো এক বইতে একটা ধাঁধা লেখা কাগজ খুঁজে পায়। ওদের সন্দেহ হচ্ছে ধাঁধায় কিছু একটা পুরনো লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান দেওয়া থাকতে পারে। নবনীলদার সাথে আমার আলাপ আছে, তাই ও আমাকে কথাটা জানায়। আমি ভাবলাম একবার তোমাকেও বলি, একবার সেখানে কিছুদিন থেকে দেখো কি ব্যাপার। অসুবিধা নেই তো? টাকা বলতে কতদিনের কথা বলছেন তো? সেটা তুমি যত তাড়াতাড়ি রিডেল সলভ করতে পারবে তত সময়। তবে আমার বিশ্বাস 3 দিনের বেশি লাগবে না তোমার। কিন্তু অম্বরীশদা। রমন আরো কিছু বলতে যাচ্ছিল, অম্বরীশ গাঙ্গুলি তাকে থামিয়ে বললেন, আবার কিন্তু কেন? দেখো, কাল আমি গাড়ি নিয়ে আসবো, তুমি রেডি থেকো। নবনীলদা ওর ওয়াইফ আর মেয়েকে নিয়ে আজই সেখানে চলে গিয়েছে। এই অভিজ্ঞতা হাতছাড়া করো না। আরো কতজন থাকছে কাল ওই বাড়িতে? নবনীলদারা 3 জন। ওখানে থাকেন এক পিসি, আর নবনীলদার 2 দাদা আছেন। একজন ওখানেই আছেন, তিনিই ধাঁধার কাগজটা পেয়েছেন।
বাকি আর কে আছে বা আসবে জানি না এখনো। কাল ওখানে গিয়েই দেখতে পাবো। আচ্ছা, আপনি কি হেয়ালির কাগজটা দেখেছেন? মানে ওতে কি গুপ্তধনের কথা কিছু বলা আছে? দেখো, নবনীলদার মাস্তুতো দাদার পিসিমা ওখানেই আছেন। উনি বলেছেন ওদের জমিদার বংশের সাথে এক গুপ্তধনের যোগ আছে। তাছাড়া জমিদার বংশ, এসব হওয়া অসম্ভব নয়। আগে গিয়ে দেখি। ফোনে আমাকে বলেছিল একবার হেয়ালিটা। আমি তখন তোমার কথা ভেবে নবনীলদাকে আমাদের ওখানে যাওয়ার কথাটা জানাই। হেয়ালি যেই জায়গা কেন্দ্র করে লেখা, সেখানে বসে তার সমাধান করা বেশি সহজ। তুমি একটু বুদ্ধি খাটিয়ে দেখো ব্যাপারখানা কি। কিছুক্ষণ দুইজনেই চুপ থাকবার পরে মিস্টার গাঙ্গুলি বললেন, হ্যাঁ, আরেকটা কথা, তুমি ওই হিপনোসিস বা হ্যালুসিনেশন নিয়ে কি এখনো ভেবে চলেছো নাকি? শেষের প্রশ্নতে অম্বরীশ গাঙ্গুলির স্বর কিছুটা কঠিন হলো, যেন এক অভিভাবকের মতন তিনি রমনকে কিছু বলছেন। রমন তার উত্তরে নিজের হাতের বইটা দেখল একবার। বইটা সম্মোহনের ইতিহাসের উপরেই একটা বাংলা বই। অম্বরীশদা, আমার নিজের কিছু প্রশ্ন এখনো আছে। সেখানে যতদিন না যাচ্ছি তার আগে কিছু পড়েও যদি কিছু জানতে পারি আমি আর কি। কারণ আমার এখনো বিশ্বাস রিচুর জঙ্গলে কিছু একটা আছে, আর যার জন্য আমার সঙ্গে এই হ্যালুসিনেশন বা যাই বলুন সেসব ঘটছিল। বুঝেছি, মানে তুমি এই মুহূর্তেও এসব নিয়ে ভাবছিলে, আর আমার বিশ্বাস কিছু একটা মোবাইলে এই রিলেটেড পড়ছিলে। কিন্তু আই ওয়ান্ট ইউর ফুল অ্যাটেনশন ইন দ্য ম্যাটার অ্যাট হ্যান্ড। কি পারবে তো? আমি চেষ্টা করব অম্বরীশদা। রিডল না দেখে সেভাবে বলতে পারছি না কতটা সফল হব। আরে পারবে পারবে, আই হ্যাভ মাই ফেথ ইন ইউ। পরের দিন সকালে অম্বরীশ গাঙ্গুলির কালো মাহিন্দ্রা থার গাড়িটা রমনের বাড়ির গলির মুখে এসে দাঁড়াতে রমন তাতে চেপে বসল। ওর কাঁধে একটা নীল রঙের ডাফেল ব্যাগ। হ্যালো ইয়ং ম্যান, গুড মর্নিং। গাড়ি যশোর রোড ধরে এগোতে থাকলো। ব্রেকফাস্ট করে নিয়েছো? না, ওই দুটো বিস্কিট। আচ্ছা, কতক্ষণ লাগবে ওখানে পৌঁছতে? 2 ঘন্টা ধরে রাখো। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে তারপর ওদের গ্রামের দিকের রাস্তা খুব একটা মসৃণ নয়, সময় লেগে যাবে। মাঝে একটু চা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। এর আগে গিয়েছিলেন কখনো ওখানে? না, যাইনি। কাছাকাছি পৌঁছলে গুগল ম্যাপ অন করে দেবে, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। নবনীলদার থেকে যা জেনেছি, এই বাসস্থান ওদের আদি জমিদার বাড়ি না হলেও আয়তনে এটিও কম যায় না, তাই চিনতে অসুবিধে হবে না। কি ভাবছো রমন? গাড়ি কল্যাণী হাইওয়েতে ভালো গতিতে এগিয়ে যাচ্ছিল। রমনকে চুপচাপ জানলার বাইরে চেয়ে থাকতে দেখে তাকে প্রশ্ন করলেন অম্বরীশবাবু। কিছু না, এসব রিডল লিখে গুপ্তধনের সন্ধান দিয়ে যাওয়া, এসব তো গল্পে বা সিনেমাতেই দেখেছি, তাই কেমন বিশ্বাস হচ্ছে না। রিডেলের ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু এই দেশে যে একসময় প্রচুর ধনসম্পত্তি ছিল তা কিন্তু অস্বীকার করা যাবে না। আমার কাজ না থাকলে তোমার সাথে আমিও থাকতাম, কিন্তু এদিকে একটা কেসের ব্যাপারে একটু ব্যস্ত থাকতে হবে। আজই বেরিয়ে পড়ব। রাস্তায় চা পাউরুটি ঘুগনি দিয়ে প্রাতরা সেরে ওদের পৌঁছতে বেলা প্রায় 12টা বেজে গেল। নবনীল মুখার্জির মাসির বাড়ি আসলেই এক বড় রাজবাড়ির কম নয়। বিশাল ফটকের বেশ কিছুটা অংশ ভেঙে থাকলেও তা দেখে আন্দাজ করাই যায় একসময় এই পরিবারের বেশ প্রতিপত্তি ছিল। মূল ভবনের সামনে গাড়ি থামতে প্রাসাদ সমান বাড়িটা চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে নিল রমন। 2 তলা বাড়ি, লম্বা এক বারান্দা, তাতে উঁচু বড় বড় স্তম্ভ। বয়সের ছাপ পড়লেও খিলানগুলির সুনিপুণ কারুকার্য আজও বর্তমান। রমনের চোখে পড়ল বাড়িটির এদিক ওদিক অনেক অংশই রিনোভেট করা হয়েছে। খিলান বিশিষ্ট খড়খড়ি দেওয়া জানলার সাথে হাল ফ্যাশনের স্লাইডিং উইন্ডোও বসেছে কিছু কিছু জায়গায়। বিশেষ করে বাড়ির পশ্চিম দিকের অংশটি যে হালেই তৈরি তা দেখলেই বোঝা যায়। মূল অট্টালিকার প্রাঙ্গণে বেশ কয়েকটা আম, তেঁতুল, কাঁঠাল আরও অনেক গাছ রয়েছে। এদিক ওদিক আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছে, বোঝা যায় খুব একটা যত্ন নেওয়া হয় না। ভিতরে মূল ভবনের সামনে গাড়ি থেকে নামলে লম্বা বারান্দার সিঁড়ি থেকে 2 জন ভদ্রলোক নেমে এলেন। তাদের মধ্যে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আয়,
এত দেরি হলো? কখন বেরিয়েছিলে? ভদ্রলোকের কালো ব্যাকব্রাশ করা চুল, রোগা ছিপছিপে গরণ, একটা জাম রঙের পাঞ্জাবি পরা। ইনিই বোধ হয় নবনীলবাবু। রমন মনে মনে ভাবল, এই গুগল ম্যাপ গন্ডগোল করলো, তারপর লোকজনকে জিজ্ঞাসা করে আসতে একটু সময় লেগে গেল আর কি। অম্বরীশ গাঙ্গুলি গাড়ি থেকে নামতে নামতে বললেন, আচ্ছা, আলাপ করিয়ে দিই। আমার মাস্তুতো দাদা মৃণালকান্তি গুহরায়। এবার দ্বিতীয় ভদ্রলোক বললেন, নমস্কার নমস্কার, আমি এই গুহরায় বংশের ছোট ছেলে। নবর থেকে আপনাদের কথা শুনেছি। আসুন আসুন, ঘরে একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে একবারে বসে কথা বলা যাবে। আমি ততক্ষণে একটু অন্য কাজ সেরে আসি। এই ভদ্রলোকের মাথার কিছুটা পাকা চুল দেখা যাচ্ছে। চেহারা খানিকটা মোটাসোটা বললেই চলে, তবে উচ্চতা ভালো হওয়ার দরুন তা পুষিয়ে যায়। মানিকপুর তো অন্যদিকে। এই হরিণঘাটার বাড়িতে কতদিন আছেন আপনার দাদারা? রমন প্রশ্নটা করল নবনীলবাবুকে। মৃণালবাবু ততক্ষণে চলে গিয়েছেন। নবনীলবাবু তার বন্ধু এবং রমনকে তাদের ঘরে নিয়ে যাচ্ছিলেন। ঠিকই ধরেছেন, এই অঞ্চল তাদের জমিদারি অঞ্চল নয়। এই বাড়ি তৈরি ধরুন 1800 শেষের দিকে। ততদিনে জমিদারি দাদারা হারিয়ে ফেলেছে। মেসমশাইয়ের ঠাকুরদা পরে ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করে এই বাড়ি নির্মাণ করেন সেই সময়। দাদা এলে ভালো করে সব জানতে পারবেন। আমাকে আপনি করে বলবেন না প্লিজ, আমি আপনার থেকে অনেক ছোট। আচ্ছা, বেশ। তোমার কথা অম্বরীশের থেকে অনেক শুনেছি। চলো ভেতরে এসো। দ্বিতীয় তলায় পশ্চিম দিকের বারান্দা সংলগ্ন একটা ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছিল। বাড়িটা পুরনো হলেও ওদের থাকবার ঘর এবং মহলের এই দিকটা সদ্য রিনোভেট করা হয়েছে, তাই এতে পুরনো দিনের স্বাদ সেরকম পাওয়া যাচ্ছে না। যদিও সামঞ্জস্য রাখবার জন্য সেকেলে আদলের দরজা ও খিড়কিও ব্যবহার করা হয়েছে। কিছুক্ষণ বাদে ওরা দুজন ফ্রেশ হয়ে নিচে বসবার ঘরে এলো। দেওয়ালে বেশ কিছু কারুকার্য করা কাঠের মূর্তি আটকানো, কয়েকটা বড় বড় অয়েল পেইন্টিংও টাঙানো দেওয়ালে। একটা সুন্দর কারুকার্য করা কাঠের হাতল দেওয়া সোফা, বাধারে একটা খাট বা চৌকি রাখা, কোনায় একটা আরাম কেদারা। রমন এবং অম্বরীশবাবু সোফায় বসলেন, উল্টো দিকে নবনীলবাবু। নবনীলবাবু তার বন্ধু অম্বরীশবাবুর দিকে তাকিয়ে বললেন, অম্বরীশ, তোর দৌলতেই আজ বাস্তব জীবনে একজন প্রাইভেট ডিটেকটিভের সাথে আলাপ হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি কোনো গোয়েন্দা টোয়েন্দা নই নবনীল বাবু, যতটুকু করেছি সব ওই অম্বরীশিদাকেই হেল্প করেছে। অম্বরীশবাবু রমনকে নিয়ে মজা করার জন্য মুচকি হেসে বললেন, সত্যি কি তাই রমন? অ্যাডভোকেট চ্যাটার্জির সাথে কথা হয়েছে আমার, তোমার বেশ প্রশংসা করলেন। শুনলাম তুমি আরও কোনো একটা কেসে ওনাকে হেল্প করেছো। আমাকে ছাড়াই তো তার কেসগুলো দেখছো। গুড গুড, ভালো লাগলো শুনে। হ্যাঁ, কিন্তু ওনার সঙ্গে আলাপও তো আপনিই করিয়েছিলেন। রমন আবার ওর চিরপরিচিত বিনয়ের সাথে অম্বরীশ গাঙ্গুলির উদ্দেশ্যে বলল। কিছুক্ষণ বাদে একজন ভদ্রমহিলা চা ও কচুরি মিষ্টি নিয়ে এসে বললেন, এখন বেশি কিছু দিচ্ছি না, দুপুরে ভারী খাওয়া দাওয়া আছে। বৌদি, দাদা কোথায়? নিচের ঘরে আসতে বলো। নবনীলবাবু ভদ্রমহিলার উদ্দেশ্যে বললে, তারপর রমন নবনীলবাবুকে বলল, ঠিক আছে, উনি আসুক সময় নিয়ে। আপনি আছেন তো এখন, শুরুটা আপনি করুন না হয়। নবনীলা, দাদা আসুক, তার আগে তুমি না হয় এই হেয়ালিটা একটু দেখিয়ে দাও। কচুরিতে এক কামড় দিয়ে অম্বরীশ গাঙ্গুলি তার বন্ধুকে বললেন। নবনীলবাবু তার মোবাইলটা হাতে নিয়ে বললেন, মোবাইলে ছবি তুলে নিয়েছি আমি, এই যে। বলে তিনি মোবাইলটা অম্বরীশবাবুর হাতে দিলেন। রমন অম্বরীশবাবুর কাছে ঝুঁকে দেখল। একটা হলদেটে কাগজ, তাতে লেখা হেঁয়ালিটা অম্বরীশবাবু পড়লেন। আমার এই হেয়ালিকে করিয়া লক্ষ্য, যাও দেখি যেথা আছে মাধবের কক্ষ। চেয়ে দেখো সেইখান যাহা ঠিক নয়, চারি হাত শেখা তবে করণীর নয়। খুঁজে নাও সেই দ্বার যার বাহু 6, লিখে দাও সেথা তুমি এই 2 পংক্তি। ইংরেজিতে আমি দেখি প্রথমেতে উক্তি, শেষ 3 স্থানে জুড়ি দেশে যার ব্যাখ্যা। আমরা বসবাস করি লিখে দাও সংখ্যায়, 8 নেই সেইখানে নেই কোনো যক্ষ।
অমূল্য ভাণ্ডার করে নাও সাক্ষ্য। এরপর মোবাইলটা নবনীল মুখার্জিকে দিয়ে অম্বরীশ গাঙ্গুলি রমনের দিকে ফিরে বললেন, অমূল্য ভাণ্ডার যখন লেখা তখন কোনো গুপ্তধনের ব্যাপার আছে, কি বলো রমন? দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো কাগজ। কার হাতের লেখা কিছু বুঝতে পেরেছেন? এই হাতের লেখা আমার ঠাকুরদার, মানে সীতানাথ গুহরায়। পিসিমাই লেখাটা দেখে বলেছে। ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে কথাগুলি বললেন মৃণাল কান্তি গুহরায়। ভদ্রলোক এবারে অম্বরীশ গাঙ্গুলির দিকে ফিরে বললেন, আপনি শুনলাম বিকেলেই চলে যাচ্ছেন, থেকে যেতে পারতেন, থাকার কোনো অসুবিধা হবে না। আমরা ইন্টেলিজেন্স অফিসার, ফিল্ডে কাজ করি, থাকা খাওয়ার অসুবিধা আমাদের হয় না মৃণালবাবু। তবে ওই যে সরকারি কাজ, ছুটি নেই, একটা কেসের জন্য বেরিয়ে যেতে হবে। হেয়ালিটা নবনীলদা দেখালো, রমন এখানে আছে, ও থেকে সেটা সলভ করুক। কিছু দরকার হলে আমি তো আছি। মৃণালবাবু এবারে রমনের দিকে ফিরে বললেন, কিছু বুঝতে পারছো লেখাটা পড়ে? সত্যি বলতে এখন তো সেরকম কিছুই বুঝিনি। লেখাটা যেখান থেকে পাওয়া সেই স্থান একবার দেখতে চাই। কাগজটা নিশ্চয়ই এখনো আছে, একবার সেটা দেখলে ভালো হয়। মনে হয় ছবি তোলার সময় ওপরের অংশের কিছু লেখা কেটে গিয়ে থাকতে পারে। তাছাড়া জমিদার বংশের গুপ্তধনের কথা, সেখানে পুরোটা না জানলেও আপনাদের পরিবারের বা জমিদারির কিছুটা ইতিহাসও যদি জানা যেত তাহলে সুবিধা হতো আর কি। বেশ, তাহলে তাই চলো। আমার ঠাকুরদার একটা স্টাডি রুম আছে, সেখানেই একটা দেরাজের গুপ্ত কুঠুরিতে এই লেখাটি আবিষ্কার করি। ওরা বৈঠকখানা ঘর থেকে ভিতরের দরজা হয়ে মৃণালবাবুকে অনুসরণ করতে থাকল। সামনে আরেক বারান্দা, যা সোজাসুজি পার করে এলে একটা ছোট 3 খিলান বিশিষ্ট দালান আকৃতির মন্দির দেখা যায়। সেটা দেখিয়ে মৃণালবাবু বললেন, এটা আমাদের ঠাকুর দালান। ওই 2001 কি 2002 দিকে দাদা তৈরি করেছিল। রমন দেখল রাধা গোবিন্দের মূর্তির সাথে আরও অনেক ঠাকুরের মূর্তি সেখানে রয়েছে। স্টাডি রুমটা বেশ পুরনো, কড়িবর্গা দেওয়া এই ঘরে এসে পুরনো স্বাদটা ভালো পাওয়া যায়। ঘরে 2টো কাঠের আলমারি আছে, কোনো খাট নেই। একটা কাঠের ডেস্ক, ভেতরে ক্যাবিনেট করা। উপরের অংশটি তুলে দিলে ভেতরে 6 থেকে 7 ইঞ্চি গভীর জায়গা বই খাতা রাখার জন্য। বাঁদিকের একটা আলনা বইয়ে ভর্তি, তার সাথে একটা দেরাজ। ওই দেরাজ খুলে তারপর বাঁদিকে হাত দেখিয়ে দিয়ে বললেন, এই বাঁদিকে এইখানে প্রেস করে ভেতরে এই চেম্বার থেকে এই কাগজটা পায়। কাগজটা তখন বাইরের দেরাজে ছিল। রমন সেটা হাতে পেতে যত্ন সহকারে সেটা খুলে দেখল। তাতে ছড়া ছাড়া সামনে আরও কিছুটা অংশ লেখা রয়েছে। বড় কর্তামশাই আজ বেশ কিছু বছর হলো মারা গিয়েছেন। তার দেওয়া হেঁয়ালিও সমাধান হয়নি। এই পাতায় আমি সেই হেঁয়ালি লিখে রাখছি, যাতে আগামী সময় আমাদের বংশের কেউ যদি এর অর্থ বুঝতে পেরে আমাদের জমিদার বংশের রাজধন খুঁজে পায়। রমন জিজ্ঞেস করল, বড় কর্তামশাই বলতে কার কথা লিখেছেন আপনার ঠাকুরদা? ওনার জ্যাঠামশাই সনাতন গুহরায়। সনাতন গুহ রায়, মানে যিনি আপনাদের এই বাড়ি নির্মাণ করেছেন? সনাতন গুহরায় ছিলেন বড় ব্যবসায়ী। 1896 সালে উনি আমাদের এই বাড়ি নির্মাণ করেন, যদিও এর কাজ শুরু হয়েছিল 1891 সালে। অম্বরীশবাবু জিজ্ঞেস করলেন, তার মানে হাতের লেখাটা আপনার ঠাকুরদা সীতানাথ গুহরায়ের হলেও হেঁয়ালিটা লিখেছিলেন সনাতন গুহরায়। আচ্ছা, আপনার ঠাকুরদা এই বিষয়ে কিছু আলাদাভাবে কাউকে বলেছেন? আলাদাভাবে কিছু কাউকে বলে থাকলে সেটা এখন আপাতত পিসিমাই বলতে পারবেন। বংশগত রাজধনের কথা আগে শুনে থাকলেও সেটা আমাদের কারুর তেমন মনে ছিল না। পিসিমাকে হেঁয়ালির কথা বলতে বলতে পিসিমা আবার গুপ্তধনের কথাগুলো মনে করালো। পিসিমা বলল, গুহ জমিদার বংশের মূল্যবান ধন বড় কর্তামশাই যে রেখে গেছেন, তা নাকি পিসিমা তার জ্যাঠামশাই অর্থাৎ আমার ঠাকুরদা সীতানাথ গুহরায়ের থেকে জেনেছিলেন, এবং তিনি নাকি তা অনেক খুঁজেও ছিলেন। কিন্তু সে বহুকাল আগের কথা, তখন পিসিমাই অনেক ছোট। আসলে কিছু জানা থাকলেও ঠাকুরের কৃপায় আমাদের বংশে তারপরে কোনো টানা পড়ে না আসেনি, যাতে করে গুপ্তধন খোঁজার দরকার পড়ে। সত্যি কথা বলতে এখনো নেই, কিন্তু বাবার মৃত্যুর পর আর তারপর মায়েরও মৃত্যুর পর এই এত বিশাল বাড়িতে মানুষজন বলতে কাজের লোকেরাই থাকে। পিসিমা এক ঘরে আছেন,
আর আমি বা দাদা মাঝে মাঝে এর থেকে চলে যাই, তাই একটু মেনটেন হয়। এখন আমাদেরও তো বয়স কম হলো না। এই সময় এই চিঠি যখন পেলাম, ভাবলাম আমাদের একটা দায়িত্ব থাকা উচিত, এর সমাধান একবার করে খুঁজে দেখি। দেখুন, কিছু গুপ্তধন যদি পাওয়া যায় তাতে হিস্টোরিক্যাল কিছু গুরুত্ব থাকলেও সে সমস্ত হবে সরকারের সম্পত্তি। এটা আপনি নিশ্চয়ই জানেন, আশা করি। আপনাকে কিছু পার্সেন্ট কম্পেনসেট করবে। আচ্ছা, মাধব বলে এখানে কেউ আছে বা থাকতো নাকি? রমন তখনও কাগজটা লেখা দেখছিল। সেটা দেখতে দেখতে সেই প্রশ্ন করল। মাধব? না, এরকম তো শুনিনি। পিসিমা কিছু বলতে পারেন কিনা জানি না। এর মধ্যে অনেক উত্তরই একমাত্র পিসিমাই সঠিক বলতে পারবেন। আচ্ছা, এখন কে কে থাকে এই বাড়িতে? পিসিমা আছেন, আর দুইজন পুরনো কাজের লোক আর তাদের পরিবার। আমি আর দাদা মাঝে মাঝে আসি। তা না হলে হাতে গুনে এই বাড়িতে থাকে ওই 4 জন মতো মানুষ। বাবা কত হয়েছেন এই 1.5 বছর হলো, তবে থেকে দেখাশোনার জন্য মাঝে মধ্যে এখানে আসতে হয়। তাই কয়েকটা ঘর একটু গুছিয়ে রাখা হয়েছে। তা নয় তো কত ঘরই তো বন্ধ। তাও দুর্গাপুর থেকে সবসময় আসা কঠিন হয়ে পড়ে। দাদা তো আরো দূরে থাকে, নাসিকে। আর লোক বলতে এই বাড়িতে দীপক বাজার টাজার করে দেয়, দোকান ও বিল জমা দেওয়া এসব ওই করে দেয়। ওর বাড়ি এই কাছে হলেও ও মাঝে মধ্যে এখানেই থেকে যায়। এতগুলো ঘর, তার কিছু তো ব্যবহার হোক। অর্ধেক ঘর তো বহুকাল খোলাই হয়নি। মৃণালদার থেকে সমস্ত জেনে আমি অম্বরীশের কথা ওকে বলি। সত্যি বলতে কোনো ধন দৌলত আছে কিনা আমরা কেউই আর হলপ করে বলতে পারছি না। হেয়ালি সমাধান করার জন্য তো আর পুলিশকে ফোন করতে পারি না। নেহাত অম্বরীশ আমার অনেক দিনের বন্ধু, ওকে জিজ্ঞাসা করলাম আরও তোমার কথা বলতে এই প্রস্তাব মৃণালদাকে জানাই। বললেন নবনীলবাবু। এরপর ওরা ওই স্টাডি রুম থেকে বেরিয়ে আবার বৈঠকখানায় এসে বসল। ঘর থেকে বেরোনোর আগে রমন লেখাটার একটা ছবি তুলে নিল ওর মোবাইলে। বলছি, ওই কথাটাও বলে দাও, ওই চৌরাশার কথাটা। অম্বরীশবাবু তার বন্ধুর কথা শুনে ফেলেছিল, তিনিই উত্তর দিলেন। এর মধ্যে আবার চোরও এসে গেল? বাহ! না না, এর মধ্যে না। চোর আসার ঘটনা 2 বছর হতে চলল অমরেশবাবু। আমাকে কাল নব বলল যে কোনো কথা যেন না লোকায়। যদিও সেইবার কিছুই চুরি যায়নি, আর এই বাড়িতে সত্যিই চুরি হওয়ার মতো কিছু নেইও। তবু ওই বলল যে আমি যেন কোনো তথ্য গোপন। এই হেয়ালি আর গুপ্তধনের কথা আপনার আগেও কেউ দেখেছে? রমনের প্রশ্ন মৃণালবাবুর কথায় বাধা সৃষ্টি করল। আর কেউ? সে তো এখন বলেছি এই চিঠি পেয়ে, তার মানে তার আগে, মানে ওই চোর আসার সময় কেউ জানতো বলে মনে হয় না। দাদাকেও জানালাম মেসেজ করে, ফোনে না পেয়ে। মেসেজটা এখনো চেক করেনি দাদা। তুমি কি ভাবছো গুপ্তধন আর হেয়ালির কথা তখন কেউ জানতো আর তাই সেটা খুঁজতে চোর আসে? অম্বরীশ গাঙ্গুলি রমনকে জিজ্ঞেস করলেন। যে এসেছে সে যদি সেটা জেনেই আসে, তাহলে সে গুপ্তধন নিয়ে চলে গেলেও আপনারা টের পাবেন না যদি কিছু চুরি হয়ে গিয়ে থাকে, তাই না? ঠিকই বলেছ। তবে কি জানো, এই চেষ্টা একবার না 3 বার হয়েছিল তখন। তার মানে এটাও হতে পারে যে খুঁজে পায়নি। পুলিশ কিছু করেনি? রাতে 1 বার কি 2 বার পুলিশ গাড়ি এসে ঘুরে যেত রাস্তায়, এই যা। কিছু চুরি না হলে পুলিশ আর কি তদন্ত করবে? কিন্তু আমার মনে হচ্ছে তুমি নিজেকে কম করেই দেখছো। ওই হেয়ালি জেনে কেউ গুপ্তধন বের করে নেবে আমার বিশ্বাস হয় না। এবার এসব বাদ দাও, তুমি এখন এই হেয়ালিটা সলভ করো, বাকি অন্য কিছু গন্ডগোল পেলে আমাকে জানাবে। অম্বরীশ গাঙ্গুলি রমনের দিকে তাকিয়ে বললেন। দুপুরে খাওয়া বেশ এলাহি বন্দোবস্ত ছিল। পুরনো বড় 6 সিটার কাঠের টেবিল, পায়ে সুন্দর কাজ করা চেয়ার, কিছু এদিক ওদিক ছড়িয়ে পাবদা মাছ, মাংস, দই, পটল, আলু পোস্ত, আরও অনেক কিছু রান্না করা হয়েছে। রমন, অম্বরীশবাবু, নবনীলবাবু এবং মৃণালবাবু খেতে বসলেন। রমন দেখল একজন অল্প বয়সী মেয়ে খাবার নিয়ে ভেতরে চলে গেল। তাকে অম্বরীশবাবু ডাকতে রমন বুঝল মেয়েটি নবনীলবাবুর মেয়ে। এই মোনা, এদিকে আয়। কি খাবার নিয়ে ভেতরে চলে যাচ্ছিস? বলো, ভালো আছো? খাবারের টেবিলের দিকে এগিয়ে এসে মেয়েটা অম্বরীশ গাঙ্গুলিকে জিজ্ঞেস করল। কি করছিস এখন? বোটানি এমএসসি। একটা স্কুলে জয়েন করেছিলি না? হ্যাঁ, পার্ট টাইম ছিল, ছেড়ে দিয়েছি।
তুমি থাকবে না চলে যাবে? এই বেরোবো বিকেলে, একটু রেস্ট নিয়ে। এই যে আলাপ করাই, রমন বাগচি, ওর কথাই বলেছিলাম। সেই নর্থ বেঙ্গলের অ্যাডভেঞ্চার, হিলস আর জঙ্গল। সুনন্দা রমনের দিকে তাকালো। রমন স্মিত হাসি হাসল। দুপুর শেষ হতে অম্বরীশ গাঙ্গুলি বেরিয়ে গেলেন। হালকা গোধূলির আলো। রমন ঘরের বাইরে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল। পায়ের শব্দ শুনে রমন পেছনে ঘুরে তাকিয়ে দেখল নবনীল বাবুর মেয়ে সুনন্দা তার দিকে এগিয়ে আসছে। সুনন্দার পরনে একটা নীল রঙের টপ আর একটা কালো পাজামা প্যান্ট। লম্বায় 5 ফুট 2 ইঞ্চি মতন হবে। মুখে একটা সুন্দর মিষ্টতা। খোলা চুল কাঁধের একটু নিচে নামছে, হাওয়ায় হালকা এলোমেলো হয়ে যাচ্ছে। হাত দিয়ে একবার চুলগুলো ঠিক করে নিয়ে জিজ্ঞেস করল, আপনি গোয়েন্দা মানে কি ফেলুদার মতন? ফেলুদা? না না না, অত বড় গোয়েন্দা হয়ে উঠিনি এখনো। তবে এই ধাঁধা সলভ করলে এক স্টেপে এগোবো সেই দিকে। ডু ইউ হ্যাভ আ গান? আপাতত না, ইন প্রসেস টু গেট ওয়ান। অম্বরীশদা বলেন যে বন্দুকের থেকে বড় অস্ত্র মানুষেরই মস্তিষ্ক। বন্দুকটা তো জাস্ট ফর সেলফ ডিফেন্স। অম্বরীশ কাকুর কাছে নর্থ বেঙ্গল অ্যাডভেঞ্চারের গল্প শুনেছি। থ্রিলিং না? হ্যাঁ, ওসব জায়গায় ওরকম। অফবিট এরকম বেশ কিছু জায়গা আছে নর্থ বেঙ্গলের সিকিমে। আমার ইচ্ছে সব ঘোরার। লাভা, লুলিগাঁও আমরা ঘুরেছি। এখন সেগুলো পুরনো, কমন হয়ে গেছে। আরও অনেক জায়গা আছে, বেশ সুন্দর, নিরিবিলি, প্রকৃতি উপভোগ করার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, আমরা অনেক বছর আগে গিয়েছিলাম। এখানে কি আসা হয় নাকি খুব একটা না? ছোটবেলায় আসতাম। মৃণাল জেঠু বাবার মাস্তুতো দাদা। মাস্তুতো হলেও বাবার সাথে জেঠুর ভালো সম্পর্ক, তাই জেঠু যখনই এখানে আসতো ফ্যামিলি নিয়ে ছুটিতে, আমরাও চলে আসতাম। তোমার বাবাই আমার নাম মৃণাল বাবুকে সুপারিশ করেছেন এই গুপ্তধন খুঁজে দেওয়ার জন্য। এই কথা নিশ্চয়ই জানো। তা গুপ্তধন নিয়ে তুমি কিছু গল্প জানো কি? না, আসলে এই বিষয়ে তো মৃণাল জেঠুও জানতো না, আর তাই বাবারও জানার কথা না। ছোটবেলায় এখানে আসার সময় আমি, দাদা আর ওর বন্ধুরা মিলে কত ট্রেজার হান্ট গেম খেলতাম। তখন সবাই বলতো রাজবাড়িতে নিশ্চয়ই কোনো গুপ্তধন থাকবে। ওই মন্দিরের জঙ্গলে ঘুরে কত বকা খেয়েছি আমরা। মন্দির বলতে নিচে যে ঘরের লাগোয়া দালান দেখলাম, সেটা নিশ্চয়ই না? না, ওটা না, পিছন দিকে আছে। তখন সেখানে মৃণালবাবুর পিসিমা আসতে তাদের কথোপকথনে বাঁধ পড়ল। এই তো ঠামি আসছে বলে সুনন্দা তার দিকে এগিয়ে গেল। রমনও ওনার দিকে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বসতে বলল। থাক থাক, এখানে অসুবিধা হচ্ছে না তো বাবা? না না, ঠিক আছে। দেখি মুখখানা। আমার বয়সী মুখ দেখেই বলে দিতে পারে কে কত চতুর। নব তোমাকে নিয়ে এসেছে গুপ্তধন খুঁজে দেওয়ার জন্য, তাই না? এদের কারুর দ্বারা তো কিছু হলো না, তুমি দেখো। আমি চেষ্টা করব। আপনার আশীর্বাদ আর কিছু সাহায্য লাগবে ঠাকুমা। আমি তো আছি, বলো। হিয়ালিতে মাধবের নাম আছে। তার আপাতত আমার কাছে দুটো ব্যাখ্যা আছে। প্রথমটার জন্য এই বাড়িতে মাধব বলে কেউ থাকেন বা থাকতো কিনা সেটা জানা জরুরি। আপনার ভাইপো বললেন আপনি এই বিষয়ে বলতে পারবেন। মাধব? এই নামে তো আমাদের এখানে কোনোদিন কেউ থাকতো না। বংশেরও কেউ এই নামের ছিল না। তবে তুমি যখন হেয়ালিতে মাধব বলতে দুটি অর্থ ভেবেছ, তাহলে বলবো ওই দ্বিতীয়টাই ভেবে এগো। দ্বিতীয় অর্থ? সুনন্দা, আপনাদের পুরনো মন্দির দালানের কথা না বললে ভাবতাম না। মৃণালবাবু তো বললেন আপনাদের নতুন মন্দির দালান এই 20-22 বছর আগেই তৈরি, তাই তার কথা আপনার ঠাকুরদা হেয়ালিতে বলতে পারেন না। তাই ভাবছি ওদিকে কিছু থাকলে থাকতে পারে। ভুল কিছু ভাবিনি। মাধব মানে রাধা মাধব, রাধা গোবিন্দের কথা ভাবছো। মনুও এটাই ভেবেছিল, কিন্তু তারপরে আর এগোতে পারেনি। মনু মানে মৃণালবাবু তো? হ্যাঁ, সেবার বড় ঝড় হলো। পুরনো দালান বাড়ির একটা দিক ভেঙেও গেল, গাছ পড়ে তারপর এই দিকে তৈরি করা হলো। বৃদ্ধা উত্তর দিল। রমন আর সুনন্দা মাথা নাড়ল। আপনাদের এই এত বড় ঠাকুর দালান, এখানে পুজো করা মানে কোনো পুরোহিত বামুন ঠাকুর আছে নিশ্চয়ই? সে তো আসে বড় পুজোর সময়।
ওই চৈত্র সংক্রান্তির সময় হয়। এমনি তো আমিই করি, মনুর বাবাও তো পুজো করছে। আরো আগে যখন ওইদিকে ঠাকুর ছিল তখন কীর্তন হতো, ঝুলন, জন্মাষ্টমীতে পালা গান, নাম কীর্তন এসবও হতো। সুনন্দার ঠাকুমা চলে যাচ্ছিলেন। আপনার থেকে আরো কিছু জানার ছিল একসময়। ঠিক আছে বাবা, জেনো, এখন আপাতত চলি, একটু ঠাকুরের কাছে বসি। মৃণাল বাবুর পিসিমা সেখান থেকে চলে যাওয়ার পরে সুনন্দা রমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, কি মনে হয় গুপ্তধন আছে নাকি এই বাড়িতে? থাকলে হবে না, আমার কাজ খুঁজে বের করা। তোমার কি মনে হয় থাকতে পারে? এখানে লোকেরা বলে এত পুরনো বাড়ি, কোথাও না কোথাও গুপ্তধন বা ভূত এসব থাকবেই। জানি না আমি, আপনার কি ধারণা ওই পুরনো মন্দিরের ভিতর কিছু থাকতেও পারে? না, এখনো কিছু ধারণা হয়নি, আজ রাতে নিয়ে বসে ভাববো। আচ্ছা, গোয়েন্দা হলে তো শার্লক হোমসের মতন দেখে বলে দিতে পারবেন যে কারোর ব্যাপারে। আমার সম্বন্ধে সেরকম কিছু বলতে পারবেন? না, অত কনফিডেন্স নেই, চেষ্টা করছি, ভুল হতে পারে। তুমি লেফট হ্যান্ডেড, রিসেন্ট চশমা হয়েছে তোমার, বেশ মিশুকে, তবে একা সময় কাটাতেও ভালোবাসো, আর্ট বা সেরকম কিছুতে ঝোঁক আছে। অনেকটা মিলেছে। ইয়েস, আই অ্যাম লেফট হ্যান্ডেড। ছবি ভালো পারি কিনা জানি না, ভালো লাগে এই যা। আর চশমাটা ভুল বললেন, চশমা অনেক দিনই হয়েছে, কিন্তু সারাক্ষণ পরি না, অভ্যাস নেই, মাথা হালকা ধরলে পরি। বললে কি বললেন না বললে? রমন বলে হালকা হাসলো। কি দেখলে সেটা বলো। লেফট হ্যান্ডেডটা দুপুরে বুঝেছিলাম, আরও আছে। এখন মোবাইল ব্যবহার করছিলে, সেটাও বাঁ হাতে। আর এই যে হাতের তালুতে স্কেচ পেনের কালি, সেটাও বাঁ হাতে। তা দেখে আর্টের ব্যাপারটা বললাম। চশমা সবসময় পড়ছো না, আর পড়লে মাঝে মাঝে চশমা ঠিক করার জন্য ফ্রেমে হাত দিচ্ছ, তাই ভাবলাম অভ্যাস হয়নি, নতুন নতুন চশমা নিয়েছো। এইসব ছোট ছোট জিনিসগুলো নজর করলেই কিছুটা আন্দাজ করা যায় আর কি। সুনন্দার মা তাকে ডাক দিতে সে চলে গেল। রমন একবার নিচে নেমে পুরনো ঠাকুর দালানটা ঘুরে দেখল। গাছ আগাছা জন্মে ভরে গেছে, সাপ থাকলেও অবাক হওয়ার নয়। রমন এদিক ওদিক দেখে তখন ওর চোখে পড়ল যে একজন ছেলে তার দিকে নজর রাখছে। রমন বাইরে বেরিয়ে এলো, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর হঠাৎ পেছন থেকে একটা বাইকে চড়ে একজন তাকে সজোরে ধাক্কা দিলে। রমন প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু পাঁচিলে ভর দিয়ে নিজেকে সামলালো সে। দৌড়ে আর বাইকের পিছু নেওয়া সম্ভব নয়, তাই বাড়ির প্রাঙ্গণের ভিতরে ঢুকলো রমন। দেওয়ালে ভর দিতে গিয়ে হাত একটু ছড়ে গেছে তার। ভিতরে কিছুটা এগোতে একজন লোককে দেখল রমন। সেও ঘরের দিকেই যাচ্ছিল, পুরনো ভাঙা মন্দিরের দিক থেকে। তার হাতে কিছু একটা ধরা আছে। একটু এগোতে বাড়ির উঠোনের আলো পড়ল। লোকটা পিছনে ফিরলে রমন দেখল মাঝবয়সী একজন লোক, সবুজ অথবা নীল ছোপ জামা পরে। রমন তাকে কিছু জিজ্ঞেস করবার আগেই সেখানে মৃণালবাবু হাজির হলো। কি রে দীপক, তোকে পিসিমা সকালে ডাকলো আর তুই এখন আসছিস? এই দেখো, পিছনের গাছ থেকে পড়েছে বলে হাতে ধরা দুটো বড় নারকেল দেখালো। এর মধ্যে রমনও কাছে চলে এসেছে। রমনকে দেখে মৃণালবাবু তার সাথে দীপকের আলাপ করালো। এই যে রমন, এ হলো দীপক। আমার দুই ভাইয়ের থেকে বেশি দায়িত্ব এই ছেলেটিরই বলতে পারো। সকালে যে বলছিলাম, এই বাজার করাও অনেক টুকিটাকি বাড়ির কাজ করে দেয়। দীপক একটু হেসে ভিতরে চলে গেল। আচ্ছা যাই, এগুলো রেখে দেখি পিসিমা কি বলে। রাতের খাওয়ার পর রমন নিজের ঘরেই বসেছিল। ওর ওপর হওয়া অতর্কিত হামলার কথা সে এখনও কাউকে জানায়নি। সারা সন্ধে সে হেঁয়ালি নিয়েই ভেবেছিল। পুরনো রাধামাধবের মন্দিরের কাছে মৃণালবাবুও খোঁজ করেছিলেন। গুপ্তধনের এই কথা মৃণালবাবুর পিসিমাও বলেছে আজ দুপুরে। একবার মৃণালবাবুর সাথে কথা বলতে হবে, মনে মনে ভাবল রমন। সে সময় ঘরে নবনীলবাবু এলেন। একটু ভিতরে ঢুকছি রমন, হেয়ালিটা নিয়ে কি ব্যস্ত হয়ে পড়েছ? রমন মোবাইলটা পাশে রেখে তার উদ্দেশ্যে বলল, আসুন, একটু ভেবে দেখছি সবকিছু। মেয়ে বলছিল তুমি ওই পুরনো মন্দিরের দিকটা দেখবে বললে। ওটা মৃণালদাও দেখেছে,
মৃণালদাও আসছে এখন, তোমারও কিছু জানবার থাকলে। হ্যাঁ, ওনার সঙ্গে কিছু কথা ছিল আমার। হ্যাঁ, মৃণালবাবু ঘরে ঢুকে রমনকে প্রশ্ন করল। কিছু দেখতে পেলে ওই পুরনো মন্দিরের দিকে? না, অন্ধকারে তেমন কিছু ঠাউর করতে পারিনি। আপনিও তো শুনলাম সেদিকে খোঁজ করেছেন, কিছু কি বুঝতে পেরেছিলেন? আমি তো কিছুই বুঝিনি। হয়তো ভুলও হতে পারি, হয়তো মন্দিরের কথা বলাই হয়নি। জায়গাটা খুব একটা পরিষ্কার মনে হলো না। আপনি একা নিশ্চয়ই সেখানে খোঁজ চালাননি? না, হারুদাকে নিয়ে গেছিলাম। হারুদার বাবা বাগানের কাজ করত, হারুদাও করত, তবে এখন আর সেভাবে হয় না। হেয়ালিতে কি বাহু ছয় বলে একটা কথা আছে, ওকে নিয়ে জঙ্গল পরিষ্কার করে কিছু সময় মন্দিরের এদিকে ওদিকে ভাঙা দেওয়ালে খুঁজে দেখেছিলাম 6 হাতওয়ালা কোনো দেবদেবীর মূর্তি বা দেওয়ালে খোদাই করা কিছু পাওয়া যায় কিনা। পেয়েছিলেন? না, বেশি দূর আর ধৈর্য বা মাথা কোনোটাই খাটাতে পারিনি। আচ্ছা, তাহলে এই হারুদা কি জানে আপনি কেন মন্দিরের ওখানে গিয়েছিলেন? না, ওকে সেভাবে জানাইনি। কেবল সামনেটা একটু পরিষ্কার করার কথা বলেছিলাম, আর একটা কোদাল সাথে রাখতে বলেছিলাম। ঠিক আছে, আমাকে একটু সময় দিন। কাল সকাল একবার ঘুরে দেখি, হেয়ালিটা নিয়ে ভাবি। নবনীলবাবুর থেকে আপনাদের মানিকপুরের জমিদারির কথা শুনলাম, সেই বিষয়ে কিছু বললে ভালো হয় আর কি। সনাতন গুহরায় অর্থাৎ বড় কর্তামশাইয়ের কথা তো শুনলে। তিনি পাট, শাড়ি, লবণ ও বিভিন্ন ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং এই বাড়িটি নির্মাণ করেন। কিন্তু তার বহু বছর আগেই আমাদের জমিদারি চলে গিয়েছে, তাই এটাকে জমিদার বাড়ি বলা চলে না। যদিও এই ভবন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তিনি বেশ বড় ব্যবসায়ী ছিলেন। জমিদার চলে গিয়েছে বলতে কি বলছেন? এই গুহ জমিদারির শুরু মানিকপুরে, আমাদের পূর্বপুরুষ ভবানী গুহরায়ের হাত ধরে। বাদশাহ জাহাঙ্গীরের আমল থেকে বেশ কিছু প্রজন্ম ধরে জমিদারি চালানোর পর কোম্পানির রাজত্বকালে আমাদের জমিদারি হাতছাড়া হয়। চিরস্থায়ী বন্দোবস্তর কথা নিশ্চয়ই জানো। 1800 সালের একেবারে শুরুর দিকেই আমাদের জমিদারি চিরস্থায়ী ব্যবস্থার কারণে নিলামে হাতছাড়া হয়ে যায়। সে সময় আমাদের অবস্থা খুব একটা ভালো নয়। পিসিমার থেকে শোনা যে ঢাকা এবং তারপর হুগলিতে আমার পূর্বপুরুষরা চলে গিয়েছিলেন সেখান থেকে। 1800 সালের শেষের দিকে সনাতন গুহরায় বংশের হাল ধরেন। এরপর তিনি এই ভবনটি নির্মাণ করেন। ওই পুরনো মন্দির দালান ওনারই তৈরি তো? হ্যাঁ, ঠাকুরদা এবং বাবা কেবল উত্তর দিকের সামনের দিকের ঘরগুলো তৈরি করেছিলেন এবং আমরা ভিতরের মন্দিরও অল্প রিনোভেশন করেছি এদিক ওদিক। রাতে রমন অনেকক্ষণ হেয়ালিটা দেখে ভাবতে থাকলো। পুরনো মন্দির সে ঘুরে এসেছে, এখনো তেমন কিছু আয়ত্তে আসেনি। অনেক রাত পর্যন্তই রমন নিজের মস্তিষ্কে শান দিচ্ছিল। ঘরের বাতি নিভিয়ে একাগ্রতার সাথে হেয়ালির কথাগুলো ভেবে চলল সে। মোটামুটি যখন বেশ রাত এবং বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ একটা হালকা আওয়াজ শুনতে পায় রমন। কতকটা কেউ পাঁচিল টপকে মাটিতে নামবার মতন। রমন চটি পায়ে গলিয়ে তাড়াতাড়ি বাইরে বের হয়ে যায় সেই শব্দ অনুসরণ করে। শব্দটা বাড়ির পূর্ব দিক থেকে পাওয়া গেছে। বাড়ি ঘেরা, চারিদিকে উঁচু পাঁচিল দেওয়া, কেবল ওই দিকে একটু নিচু এবং ভাঙা। প্রাঙ্গণের পূর্ব দিক দিয়ে গেলেই পরিত্যক্ত মন্দিরটা পড়ে। রমন বেরিয়ে সেই দিকে যেতে একজন লোক আবার সেই পাঁচিল টপকে পালিয়ে গেল। সবুজ অথবা নীল ছোপ জামা। অন্ধকারে তার পিছু নিয়ে কোনো লাভ নেই ভেবে সে কিছুক্ষণ অপেক্ষা করল সেখানে। তারপরে পাঁচিলের ধার ঘেঁষে এদিক ওদিক ঘুরে মোবাইলের টর্চ দিয়ে চারিদিক দেখে সে আবার নিজের ঘরে ঢুকে পড়ল। আবার একটু জলপান করে ধাঁধা নিয়ে ভাবতে বসল। অনেক রাত পর্যন্ত ভেবেও কিছু কিনারা না করতে পেরে ও শুয়ে পড়ল। রেস্ট নিলে হয়তো বুদ্ধি খুলতে পারে। পরের দিন সকালে বাড়িতে মৃণালবাবুর 2 বন্ধু এলেন। রমনও আলাপ করল তাদের সাথে। একজন সমীর ভৌমিক, ইনি পেশায় শিক্ষক। মৃণালবাবু বললেন, এই ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো, কাছেই একটা হাই স্কুলের অঙ্কের শিক্ষক। ভদ্রলোকের মোটা কপাল চুলগুলো মাথার অনেকটা পেছনে ঠেলে দিয়েছে। নাকের উপরে ভ্রুকুটির ছাপ। অন্যজন অমল দত্ত। নিজেই এগিয়ে এসে আলাপ করলেন তিনি।
আমি অমল দত্ত। তোমার কথা বলছে মৃণালদা। কি বলো, ওনার ভাগ্যে গুপ্তধন আছে নাকি? আপনি জানেন? কিছু যদি সূত্র দিতে পারেন তাহলে বেশ সুবিধে হয়। ভালো বলেছ। আমার হলো গিয়ে কাপড়ের ব্যবসা, আমি কি আর হেঁয়ালি আর শব্দের খেলা বুঝবো? সেই কাজের ভার তো তোমার। তবে মনে হয় মাস্টার মশাই ভালো কিছু সাহায্য করতে পারবেন। অমল দত্ত সমীর ভৌমিকের দিকে দেখিয়ে বললেন, আমি তো শুনেছি গুপ্তধন মাটি টাটিতে পুঁতে রাখা হয়, এও সেরকম কিছু নাকি দেখো। আর অমল, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি অঙ্কের মাস্টার। শব্দ নিয়ে খেলার থেকে নম্বর নিয়ে খেলাটা আমি বেশি পছন্দ করি। কিছু বছর আগে এই বাড়িতে চোর আসে কয়েকবার। শুধু কি এই বাড়িতে চোর আসে নাকি পাড়ায় অন্য বাড়িতেও? ওহ, সেই চোর? আরে কিছু নিলে তবে তো চোর। আপনি শিওর চুরি হয়নি কিছু? সমীরবাবু রমনের প্রশ্নে অমল দত্তের দিকে তাকালেন। অমলবাবু বললেন, বুঝেছি। তুমি ভাবছো চোর গুপ্তধন নিয়ে পালিয়েছে। খারাপ বলনি। কি মাস্টার মশাই, কি বলবেন? দেখো, তুমি হেয়ালি সমাধান করতে পারলেই ঠিক জায়গা যেখানে, মানে অনুমান করছি গুপ্তধনটা যেখানে আছে সেটা অবশ্যই খুঁজে পাবে। সেখানে গিয়ে যদি বোঝো কিছু চুরি যাওয়ার চিহ্ন আছে, তাহলে তো তোমার কথাই ঠিক। এর মধ্যে চাও এসে যায়। এরপর সমীরবাবু রমনকে আরও কিছু পরামর্শ দিলেন। চা আসার পর যখন কথাবার্তা অন্য বিষয়ের দিকে মুখ নিল, রমন উঠে নিজের ঘরে চলে যায়। এই সময়ের মধ্যে রমন দুইজন লোকের ওপরেই ভালো করে নজর ও পর্যবেক্ষণ করে নিল। মৃণালবাবুর বন্ধুরা চলে গেলে রমনও একটু বাইরে বেরোল। দুপুরে খাওয়ারের আগে সূর্যের আলোতে একবার ভগ্ন মন্দিরটা দেখে নেবে সে। পূর্ব দিকের পাঁচিল ঘুরে এরপর সে সেই পুরনো মন্দিরের কাছে গেল। কিছুক্ষণ সেদিকটা দেখিয়ে সে বাইরে বেরিয়ে গেল। আধ ঘন্টা পরে সে আবার বাড়িতে ঢুকল। এনি প্রোগ্রেস মিস্টার হোমস? দুপুরে রমন বারান্দায় পায়চারি করছিল। ভেতরে এক ঘর থেকে সুনন্দা তাকে প্রশ্ন করল, না, এখনো না। খুবই জটিল ধাঁধা। ভেতরে আসুন। রমন ভেতরে ঢুকল। সুনন্দার ঠাকুমাও ওই ঘরেই তখন ছিল। তা বলো বাবা, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, হয়েছে, ভালোই হয়েছে। তা এখন কি নাতনির সঙ্গে আড্ডা দিচ্ছেন? নাতনির আমার থেকে তোমার কাজে আগ্রহ বেশি। আমাকে বলল তোমাকে ডাকতে। আমার সাথে কিছু দরকার আছে তোমার নাকি? বিশেষ কিছু না। আপনি এই বাড়ির সব থেকে পুরনো মানুষ, আর এই ধাঁধা তো অনেক দিন আগের। আপনি হয়তো বেশি বলতে পারবেন। না, ওসব আমাকে দিয়ে হবে না। ধাঁধা বাদে অন্য কিছু জানতে চাইলে বলো। যিনি লিখেছেন, মানে সনাতন গুহরায়ের ব্যাপারে কিছু বলতে পারবেন? সনাতন গুহরায় আমার বাবার জ্যাঠামশাই ছিলেন। ওনাকে সবাই বড় কর্তামশাই বলতেন, তাই আমরাও তাই বলতাম। আমার তখন খুবই ছোট বয়স যখন তিনি মারা যান। এই বিশাল বাড়ি, এত বহর যা দেখছো, তা কিন্তু সম্পূর্ণ ওই ব্যবসায়ী সনাতন গুহরায়ের। খুবই অল্প বয়সে শুনেছি তিনি ব্যবসায় একেবারে ফুলে ফেঁপে উঠেছিলেন। মনুর ঠাকুরদার থেকে শোনা যে তিনি ওই গুপ্তধনের টাকায় কাজে লাগিয়ে ব্যবসায় লাভবান হয়, আর তারপরে এই বাড়ি নির্মাণ করেন। এরপর বাকি যা বেঁচে ছিল তা তিনি কোথাও রেখে গেছেন। আচ্ছা, গুপ্তধন যদি থাকে তা নিশ্চয়ই আপনাদের জমিদারি আমলের। মানিকপুরের কথা কিছু জানেন? বুড়ি পানের জন্য বাটি থেকে চুন নিতে নিতে বললেন, 7খানা গ্রাম নিয়ে আমাদের জমিদারি ছিল। চালন্দি নদীর ধারে বড় জমিদার বাড়ি। তারপর ঝুলনের সময় বড় মেলা বসতো। এখানে এসে মেলা না হলেও ওই পুরনো মন্দিরের কাছে পূর্ণিমার দিন কীর্তনপালা করতেন বড় কর্তামশাই। তাছাড়া কি বিষয়ে আগ্রহী ছিলেন উনি, সেই ব্যাপারে আপনি কিছু জানেন? মানে এই হেঁয়ালি এইসব। হিয়ালি তো জানি না, তবে উনি নাটক, কবিতা আরও বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন শুনেছি। তিনি নাকি ভালো ছবিও আঁকতেন, আরও অনেক কিছু করতেন। প্রচুর বই পড়তেন, কত ইতিহাস, কত পুঁথি।
পুঁথি নিয়ে বসে যে কত পড়াশোনা করতেন সেসব আমিও দেখেছি। তাছাড়া বইয়ের ভাণ্ডারেই তো, এখানেও তো দেখতেই পাচ্ছ। হুম। বলে রমন বাঁ দিকে তাকালো। সামনে সাজানো বেশ অনেক বই একটা আলনাতে রাখা। প্রচুর বইয়ের কালেকশন দেখছি, এগুলো নামানো যায়? রমন বাঁ দিকের শাড়ির কিছু বই দেখিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ। সুনন্দা উত্তর দিল। রমন কাচের দরজা খুলে কটা বই নামিয়ে ওলট পালট করতে লাগলো। 1930-32 ছাপা বই, অসাধারণ। এখনো একটা পাতা খুলে আসেনি। বইগুলো দেখতে দেখতে রমন মন্তব্য করল। হ্যাঁ, কিছু বই মনুর ঠাকুরদারও আছে। একটা লাল মলাট বাঁধানো বই বের করে রমন খুলে দেখছিল। বইয়ের প্রথম পাতায় ফাউন্টেন পেনের কালিতে লেখা স্নেহের দেবকী। আচ্ছা, দেবকী কে ঠাকুমা? মনুর ঠাকুরদার ছোট ভাই। কোথায় পেলে এই নাম? রমন উত্তরে হাতে ধরা বইটা দেখালো। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। বইটির প্রথম পাতায় নামটি লেখা, স্নেহের দেবকীকে বিনয় মামা। কিন্তু দেবকী আর আপনাদের পদবী গুহ রায়, ডিএন আছে দেখছি, তাহলে এনটা কি? প্রথম পাতার পরে দ্বিতীয় পাতায় এই ইনিশিয়ালস বইতে লেখা দেখে রমন জিজ্ঞেস করল। দেখি। বলে সুনন্দা উঠে এলো। দেবকী গুহ রায় ডিজি বা ডিআর হওয়ার কথা, এখানে ডিএন আছে। লেখাটা সুনন্দাকে দেখিয়ে রমন বলল, ওর পুরো নাম দেবকী নন্দন গুহরায়। খুব অল্প বয়সেই ও বাড়ি ছেড়ে ওই স্বদেশী আন্দোলনে যোগ দেয়। শুনেছি বড় কর্তামশাইয়ের বেশ ন্যাওটা ছিল সে। উত্তরটা এলো সুনন্দার ঠাকুমার থেকে। আগে বলবেন তো। রমন তরাক করে উঠে দাঁড়ালো। রমনের হঠাৎ এরূপ আচরণে ঘরের বাকি দুজনে একটু বিচলিত হয়ে গিয়েছিল। হে, আচ্ছা, ওনার কি কিছু জিনিস বা কিছু এই বাড়িতে আছে? কি জিনিস বলো তো? এই তো বই আর আরো অনেক কিছু পাবে হয়তো। না মানে ঘর বা কোনো জায়গা এরকম, এখানে যেমন মৃণালবাবুর ঠাকুরদার স্টাডি রুম দেখলাম। এখন আর ব্যবহার হয় না। আবার উত্তর দিলেন সুনন্দার ঠাকুমা। ওই ঘর কার তৈরি বলতে পারবেন? ঘরটা মহলের উত্তর দিকের ঘরগুলোর মধ্যে শেষ ঘর। ওদিকটা পুরোই বড় কর্তা তৈরি করেছিলেন। ওদিকের ঘর বাবা জ্যাঠামশাই থাকতে যাওয়া বা খোলা হতো। আমাদের সময় আর সেরকম ব্যবহার হয় না। ওই বার 2-3 ওপর ঝাড়া হয়েছে, এই যা। ঘরটা কি এখন খোলা যাবে? চাবি দেখতে হবে, দাঁড়াও। বলে বুড়ি সবে উঠতে যাচ্ছিলেন, তখন সুনন্দা বলল, তুমি বসো ঠাম্মি, আমাকে বলো কোথায় আছে, নিয়ে নিচ্ছি। দাঁড়া, তুই পারবি না। ওই পুরনো আলমারি আমি ছাড়া কেউ খুলতে পারবে না। বলে তিনি নিজেই উঠে একটা লোহার আলমারির দেরাজ খুলে চাবির একটা গোছা সুনন্দার হাতে দিলেন। ঠাকুমার থেকে চাবি নিয়ে রমন আর সুনন্দা উত্তর দিকের শেষ ঘরটার সামনে এলো। সত্যি এদিকটা যত্ন কমই নেওয়া হয়। পুরনো তালা চাবি খুঁজে সেটা খুলতেও একটু কষ্ট করতে হলো রমনকে। উফ বাবা, কি ময়লা! মাধবের কক্ষ পাওয়া গেছে। রমন সুনন্দার মন্তব্য না শুনেই মোবাইল থেকে একবার হেয়ালি ছবিটা দেখে বলল, ঘরে কিছু পুরনো লোহার ট্রাঙ্ক রাখা, ওপরে ঘুলঘুলি দিয়ে অল্প আলো ঢুকছে ঘরের ভিতরে। অদ্ভুত একটা গন্ধ। একটা কাঠের আলমারি যা প্রায় ভাঙা। ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই। দরজা থেকে যেটুকু আলো ঢুকছে তা আপাতত যথেষ্ট। মানে এখানেই গুপ্তধন? কিন্তু এখানে কোথায়? পরের লাইন বলছে, চেয়ে দেখো সেইখান যাহা ঠিক নয়। ঠিক নয় মানে কি ভুল ঘরে এলাম নাকি? না না, ওটাই ঠিক ঘর। পুরনো মন্দিরে কিচ্ছু নেই, এই ঘরই ঠিক। দিস ইজ দ্য রাইট প্লেস। বলে রমন কিছুক্ষণ ভেবে আবার বলল, ঠিক ঠিক রাইট। ঠিক নয় মানে ইংলিশ করলে নট রাইট, তার মানে লেফট লেফট। হ্যাঁ, বাঁ দিকে দেখতে হবে। ইয়েস ইয়েস। এরপর রমন 4 হাত নিয়ে বাঁ দিকে দেখল। কাঠের বড় আলমারিটা সেখানে রাখা। আলমারির এদিক ওদিক দেখে তারপর আলমারিটা খুলে দেখল কিছুই নেই তাতে। একবার থুতনির ওপর দাঁড়িতে হাত বুলিয়ে বলল, দেখি এটা একটু সরিয়ে। বলে রমন আলমারিটা হালকা সরালো। আলমারিটা ভাঙা হলেও ওজনে বেশ মজবুত। সুনন্দাকেও হাত লাগাতে হলো সেটাকে সরাতে। দুজনে মিলে আলমারিটা সরিয়ে কিছুক্ষণ হাঁপালো।
অল্প আলোতে দেওয়ালটা দেখা যাচ্ছিল। কিছুই তো নেই মনে হচ্ছে এখানে। সুনন্দা দেওয়াল দেখে বলল। রমন সামনে এগিয়ে গিয়ে দেওয়ালটা হাতে ধরে অনুভব করতে থাকলো। হাত দিয়ে টোকা মারতে বুঝল সেটা ইটের দেওয়াল নয়। বার 2-3 জোরে টোকা মারতে আশেপাশের চুনকাম ঝরে পড়ল। সুনন্দা নিজের মোবাইলের টর্চটা জ্বালাতে সামনে দৃশ্য কিছুটা পরিষ্কার হলো। রমন ইতিমধ্যে চাপ দিয়ে ঠেলে সামনের দেওয়ালের একটা অংশ ঠেলে সরিয়ে ফেলেছে। একটা সরু গুপ্ত পথ সিঁড়ি নিচে নেমে গেছে, তবে বেশি দূর সে নামতে পারল না। সামনেই আর একটা দরজা। এতে এক অদ্ভুত প্রাণীর মূর্তি বানানো, তার 6টা হাত। দরজায় কোনো তালা বসানো না থাকলেও ওতে খোদাই করা 7টা ঘর দেখতে পেল রমন। সেখানে নম্বর ঘুরিয়ে বসানো জায়গা রয়েছে। খুঁজে নাও সেই দ্বার যার বাহু 6। মনে মনে বলতে চাইলেও উত্তেজনায় জোরেই কথাগুলো বলে তারপর ইয়েস বলে চেঁচিয়ে উঠল। 6টা হাত থেকে আরো সন্তুষ্ট হয়ে গেছিল রমন। এটাই? ওয়াও! ইয়েস, কিন্তু সবে প্রথম ধাপ। এবার নাম্বারগুলো বসাতে হবে যাতে খোলে এটা। নম্বরের ব্যাপারে কি ধাঁধাতে লেখা আছে? সংখ্যা কথাটার উল্লেখ আছে, এখন আর কিচ্ছু না। এখন এখান থেকে চলো। ঘরের চাবিটা আমার কাছেই থাকুক আপাতত। আমি তোমার বাবা আর মেসোমশাইয়ের সঙ্গে কথা বলে নেব। এই নিয়ে কাউকে কিচ্ছু বলতে হবে না এখন তোমায়। রমন এবং সুনন্দা এরপর চলে এলো। রমন নিজের ঘরে আসার কিছুক্ষণ বাদে একজন বয়স্ক লোক তার ঘরে এলো। ছোট বাবু ডেকে পাঠালেন তোমায়। কোথায়? রমন জিজ্ঞেস করল। লোকটি ওদের বাড়িতেই থাকে, বয়সে মৃণালবাবুর থেকেও বড়। তার কথা কালই রমন শুনেছে এবং দেখেছে। হারুদা। নিচে বসবার ঘরে চলো। আসছি। আচ্ছা, হারু কাকা, আজ দীপক এসেছিল এইদিকে? না, আজ দেখতে পাইনি। বলছি, বাড়ির ভেতরে বাগানে এদিক ওদিক অনেকেই ঢোকে, তাই না? তুমি দেখতে পাও না? বাগানে তো অনেকেই ঢোকে। কার কথা বলছো? কত বাসা, তেঁতুল আর কত কি নিতে চলে আসে। সর্দিমণি আর কাউকে বকাবকি করতে বারণ করেন। এই বাড়িতে আর অত গাছের তেঁতুল কুল কে খাবে? লোকে এসে নিয়ে যায়, ওই ঠিক আছে। চলো বলে রমন বৈঠকখানা ঘরে এলো। নব বলল আমার সাথে কথা আছে তোমার। কিছু কি ধরতে পেরেছ গুপ্তধন নিয়ে? মৃণালবাবু তাকে প্রশ্ন করেন। দুপুরে খাওয়ার পরে নবনীলবাবুকে রমন জানিয়েছিল যে সে মৃণালবাবুর সাথে একটু কথা বলতে চায়। দুঃখিত, সেরকম কিছুই এখনো উদ্ধার করতে পারিনি মৃণালবাবু। চেষ্টা চলছে। গুপ্তদার খুঁজে পাওয়ার কথা রমন এখন আর উচ্চারণ করল না। সে মনে করে বৈঠকখানার ঘর সেই সব কথার জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, দেখো। আর শুনলাম তুমি দুপুরে কোথায় যেন গিয়েছিলে। আমাদের বাড়ির রাঁধুনি অঞ্জলি বলল তোমার কিছু দরকার হলে হারু আছে, দীপক আছে, ওরা নিয়ে আসবে। আপনি ব্যস্ত হবেন না মৃণালবাবু। আমি এমনি একটু বেরিয়েছিলাম জায়গাটা একটু ঘুরে দেখতে। ধরুন, ওটা আমার তদন্তেরই একটা অংশ বা পদ্ধতি। ছাড়ুন সে কথা। আচ্ছা, একটা কথা বলুন, আপনার সঙ্গে এই 2 বন্ধুর সম্পর্ক কতদিনের? অমল আর সমীরের কথা বলছো? হ্যাঁ। ভালো আলাপ বলতে ওই ঘুরতে গিয়ে। সমীরদা এখানেই থাকতেন। আগে এখানে থাকতে ক্লাবে দেখা সাক্ষাৎ ছিল, তারপর তো দুর্গাপুর চলে যাই। অমলের সাথে ওই ঘাটছিলা ঘুরতে গিয়ে আলাপ। তারপর কিছু মাস বাদে শুনি এখানে বাড়ি নিয়েছে। তো এই দুজনের সাথেই 2 বার ঘুরতে যাওয়া হয়, ওই ঘাটছিলা আর একবার সিকিম। আমি বুঝতে পারছি তুমি ওদেরকে গুপ্তধনের ব্যাপারে বলা নিয়ে কিছু বলতে চাইছো তো। তবে আমি বলি, কয়েক বছরে একটা আলাপ ভালো হয়েছে, আর এরা মনে হয় না এই বয়সে এত ঝক্কি পুহিয়ে গুপ্তধন চিন্তাই করবে। ওনারা কিছু না করলেও একজন জানলে তার থেকে অনেকে জানতে পারে। সব দিক দেখতে হয় আর কি। আমি আপাতত চেষ্টা করি সমাধানের। তবে একটা অনুরোধ, ফার্দার প্রগ্রেস এই ব্যাপারে ওনারা বা যে কেউ বাইরের লোক না জানলেই ভালো। একবার যখন চুরির চেষ্টা হয়েছে বললেন, সেটা আমি মুছে ফেলতে পারছি না। যাই হোক, আপনার দাদাকে জানালেন? তিনি কিছু বললেন? দাদাকে ফোনে পাইনি, মেসেজ এখনো সিন হয়নি। আচ্ছা, আপনার বন্ধুরা এর মধ্যে আবার কবে আসতে পারে জানেন? রোজই তো আড্ডা হয় এখানে এলে। কাল বোধহয় বিকেলে আসবে। এবার এলে আর সেইভাবে গুপ্তধন নিয়ে আলোচনা করব না। বৈঠকখানা ঘর থেকে রমন বেরিয়ে বাইরে বাগানের দিকটায় গেল। ততক্ষণে সূর্য অস্ত চলে গিয়েছিল। রমন বাড়ির সামনেটায় নেমে একটু হেঁটে দেখছিল
সেই সময়ে হঠাৎ সে আবার কাউকে সেই পূর্ব দিকের পাঁচিল থেকে পালিয়ে যেতে দেখল। রমন ছুটে আজ তাকে ধরবে বলে এগিয়েছিল, তখন মুখের সামনে সুনন্দা চলে আসে। কোনো মতে ধাক্কার থেকে নিজেকে সে সামলে নেয়। কি ব্যাপার, ঠিক আছেন তো আপনি? হ্যাঁ। ছোট করে উত্তর দেয় রমন। এতক্ষণে সেই লোক অনেকটা এগিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া সম্ভব না। এখানে এখন কি? আমরা তো লোকেশন পেয়ে গেছি। বলেছি না যে এই নিয়ে একদম কোনো কথা হবে না। রমন সুনন্দাকে চুপ করিয়ে দেয়। আচ্ছা, তুমি ওদিকে কোথায় গিয়েছিলে? এই যে, বলে সুনন্দা একটা ব্যাগে ভরা চিপসের প্যাকেট দেখায়। সুনন্দা বোধ হয় আরও কিছুক্ষণ সেখানে থাকত, কিন্তু নবনীলবাবুর ডাকে সে ঘরে ঢুকে যায়। এরপর রমনও ঘরে ফিরে আসে। কিছুক্ষণ বাদে রমনের ঘরে চা দিয়ে যায় ওদের বাড়ির কাজের মাসি অঞ্জলিদি। অঞ্জলিদির সাথে কালই দেখা হয়েছে রমনের, বেশ কথা বলে। রমন ভাবল এর থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানাও যেতে পারে। রমন তাকে জিজ্ঞেস করল, তুমি আর কতবারই কাজ করো? বেশি না, এইখানে আর সেনবাবুর বাড়ি আর দত্তবাবু। দত্তবাবু মানে অমল দত্ত? হ্যাঁ, এ বাড়িতে আসেন তো। আরো একটা ধরবো, দীপক বলল একটা কাজ জোগাড় করে দেবে। দত্তবাবু তো বাইরেই থাকে, আমাকে বলছে পুরো টাকা নাকি দেবে না, একা মানুষ যেতেও হয় না, যা বেশি কাজ এই বাড়িতেই। এনার তো কাপড়ের ব্যবসা। কাপড় আরো অনেক কিছু, ওই ছবি মূর্তি এসবও তো দেখি মাঝে। তার ব্যবসাও করে মনে হয়। কিরকম ছবি? আঁকা ছবি, ওই পুরনো, তারপর ভাঙা ভাঙা মূর্তি, পাথরের সব দেব দেবতার মূর্তি, এই সব। ও আচ্ছা, ভালো। তা কতদিন কাজ করছো এইসব বাড়িতে, মানে এই সেনবাবু দত্তবাবু? আমি এলাম 8 বছর হলো বিয়ে হয়ে। এই বাড়ি সব থেকে পুরনো আমি জানি, সেনবাবুরও তখন থেকে। আর এই অমল দত্ত সেই দিনই এলো। এই দীপক লোকটা বেশ কাজের, তাই না? রমন এই ছোট্ট প্রশ্ন করল দীপকের সম্বন্ধে আরও কিছু তথ্য পাওয়ার লোভে। কাল রাতে খুব ভুল না হলেও ওই সবুজ নীলছোপ জামা পরা লোক যে পাঁচিল টপকিয়ে পালালো, সেই জামা পরেই সে সন্ধ্যাবেলায় দীপককে দেখেছিল। দীপকটা যত ভালো, এর ভাইটা একেবারে ততটাই খারাপ। মাসিমার সব কাজ তো দীপকই করে, আর ওর ভাই সারাদিন খালি নেশা করে আর ঘুরে বেড়ায়। দাদা বাজারে একটা দোকানে কাজ করে, সেখানে ভাইকেও তো ঢুকিয়েছিল। 1 সপ্তাহের মধ্যে কি সব চুরি করতে গিয়ে ধরা পড়ে, তারপর সেখান থেকে তাড়িয়েও দেওয়া হয় ওকে। দীপককেও চলে যেতে হতো, ও অনেকদিন কাজ করছে, ভালো ছেলে তাই রেখে দিল। এই ভাই কি এদিকে আসে? কাজের জায়গা তো এটা, এখানে কেন আসতে যাবে সে? ওই ছেলেকে যদি বলো ওই বাড়িতে মদ গাজার আঁকড়া বসছে, তাহলে চলে আসতে পারে। বলে সে রমনের ঘর থেকে চলে গেল। আজ সারা রাত রমন ঘরে জেগে হেঁয়ালি নিয়ে চিন্তা করতে থাকল। 7টি ঘর, তাতে 7টি সংখ্যা বসবে। সংখ্যাগুলি কি তাই হেঁয়ালির শেষ কয়েকটা লাইনেই দেওয়া রয়েছে, সেটা তাকে খুঁজে বের করতে হবে। তাছাড়া আগের দিন গভীর রাতে পাঁচিল টপকি কে বাগানে ঢুকেছিল, সে যদি আজও আসে, রমন তার জন্য প্রস্তুত ছিল। প্রথম দিন সন্ধেবেলা যেই বাইক আরোহী রমনকে ধাক্কা দিয়েছিল, সেই বাইক আজ সে দেখতে পেয়েছে। তবে আজ একজন লম্বা চুলওয়ালা লোকটা চালিয়ে যাচ্ছিল। আগের দিন যেই ছেলে চেপে গিয়েছিল তার চুল লম্বা নয়। কাউকে না হলেও সে তার উপর হওয়া আঘাতের কথা অম্বরীশ তাকে জানায়, এবং তার সাথে এই গাড়ির নাম্বার দিয়ে তার থেকে গাড়ির মালিকের তথ্যও জানতে চেয়ে মেসেজ করে রাখে। প্রায় রাত 3টে পর্যন্ত রমন জেগেছিল, কিন্তু কোনো দিকেই কিছু সুরাহা না হওয়ায় সে ভোর রাতে শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠতে রমনের একটু দেরি হলো, তাই প্রথমে ব্রেকফাস্ট সেরে তারপর সে চা নিল। কাল রাতে একটু বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে মাথাটা। বেলা তখন 10টা। ঘরে আর না বসে বাইরে বারান্দায় একটু ঘুরছিল সে। হেয়ালি এতক্ষণে তার পুরোপুরি মুখস্থ, তাই বলাই চলে যে সংখ্যাগুলোর ব্যাপারেও ভাবছিল সে। কিন্তু ধাঁধাতে সংখ্যার কোনো প্যাটার্নই নেই, বা সে এখনও তা খুঁজে পায়নি। হেঁটে সে মহলের উত্তর দিকে যাওয়ার বারান্দায় দাঁড়ালো। পুরনো বারান্দা, কড়িবর্গা, খড়খড়ি দেওয়া বড় জানলা, এসবই রমনকে আকৃষ্ট করেছিল। ও যেই ঘরটাতে থাকছে সেটা হালে তৈরি, তাই এদিকে এসে পুরনো অট্টালিকার স্বাদ উপভোগ করে সে। খিলানের ফাঁক থেকে সূর্যের রশ্মি উঠোনের মেঝেতে পড়ছে। ফাটল ধরে যাওয়া দেওয়ালগুলোর দিকে দেখে সে। যদিও এই বাড়ি যথেষ্ট ভালো দেখাশোনা করা হয়,
তবু এদিকে ওদিকে লক্ষ্য করলে প্রাচীনতার চিহ্ন ঠিক খুঁজে পাওয়া যায়। ঘরের একটা গোপন দরজা সে আজই খুঁজে পেয়েছে। সেখান থেকে না জানি কি মূল্যবান সম্পদ থাকতে পারে সে কথাও তোর ভাবনায় ঘোরাফেরা করছে। চারিদিকে দেখতে দেখতে যেই রমণের চোখ সামনে গেল সে সময় বারান্দার অপর প্রান্ত থেকে সে দীপককে আসতে দেখল। দীপক কাছে আসতে রমণ জিজ্ঞেস করল, তেঁতুল কি সামনের গাছের? দীপক হাতে ঝোলানো প্যাকেটটা তুলে বলল, হ্যাঁ, বাড়ির জন্য কটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে কাছে রেল স্টেশন বলতে কল্যাণী তো? এই প্রশ্নের কোনো দরকার ছিল না। গুগল ম্যাপ খুললেই বা নেট দেখলেই এর উত্তর পাওয়া যেত। কিন্তু রমণের উদ্দেশ্য ছিল দীপকের সাথে একটু আলাপ করা। এই তো আধা ঘন্টার রাস্তা। কাল ভেটকিটা বেশ ছিল, তুমি এনেছিলে তো? হ্যাঁ, আমি এনেছি বাজার থেকে। সকালে দোকানের কাজ করলাম, তারপর বাজার করে দিয়ে গেলাম। ছোটদাবাবু এসেছেন, এখন উনিও যাবেন বাজার করতে। এখানে প্রথম এলেন কি? রমণ উত্তরে মাথা নাড়ল। দীপক আবার বলা আরম্ভ করল, এই ধারে দেখার তো সেরম কিছু নেই, তাও ক্ষয়ের বিল আর একটা মন্দির আছে, দেখে আসতে পারেন। রমণ এর উত্তর না দিয়ে অন্য প্রশ্ন করে, বাজারে কোথায় কাজ করো তুমি? আমি বাদল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স স্টোর বলে একটা দোকানে কাজ করি। আজ তাড়াতাড়ি এলে নাকি কাজ থেকে? আজ দোকান বন্ধ, কিন্তু খোলা থাকলেও দরকার হলে বেরিয়ে চলে আসি। বাড়ি কত দূর এখান থেকে তোমার? এই তো 4টে বাড়ি ছেড়ে একটা গলি গিয়েছে, ওর শেষ বাড়িটাই আমার। আপনি বলেন তো কালকে সাইকেলে একটু ওই আপনারে ঘুরিয়ে এনে দেব। ভাইয়ের একটা বাইকও আছে, কিন্তু ও কখন কোথায় যায় ঠিক নেই। তোমরা কয় ভাই বোন? বাড়িতে আমরা 2 ভাই আর মা। তোমার ভাই কি করে? ভাই কিছু দীপক কিছু উত্তর দিচ্ছিল হয়তো, কিন্তু রমণ দীপকের চটির দিকে দেখে মাঝপথে আরেকটা প্রশ্ন করে বসে। তোমার ছুটি ছিল কি করে? দীপকের হাওয়াই চটির সামনের অংশটা একটা সেফটি পিন ও দড়ির সাহায্যে ধরে রাখা। দীপক পা পিছনে করে বলে, ওই ছিঁড়ে গেছে আজকে আসতে গিয়ে। চটির প্রসঙ্গ উঠতেই দীপকের আচরণে একটা চঞ্চলতার দেখা মিলল। রমণ মন্তব্য করল, ঠিক করে নাও, এ আর কতদিন টিকবে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে নেব। এখন চলি। হ্যাঁ। দীপকের তৎপরতার ব্যাপারটা রমণের লক্ষ্য এড়াল না। সে তাকে বলল, চলে যাচ্ছে। তোমার ভাইয়ের কথা বললে না তো? ভাই, ও আমি কালকে বলবো, আজ এলাম। হ্যাঁ। দীপক যতক্ষণ সামনের দরজা থেকে বেরোলো ততক্ষণে রমণ তার দিকে নজর রাখল। এর কিছুক্ষণ পরে রমণ বাড়ি থেকে ঘণ্টাখানেকের জন্য বেরিয়ে একটা ছোট ভ্রমণ করে নিল। বিকেলে রমণ আবার পুরনো ঠাকুর দালানের দিকে ঘুরতে গেল। 5 মিনিট বাদে সেখানে সুনন্দাও এলো। নিউমেরিক কোডগুলো কিছু পেলেন? চেষ্টা তো চলছে। জানি আবার চুপ করতে বলবেন, তাও না জিজ্ঞেস করে পারছি না। আজ আবার এইখানে কেন? দেখে সাবধানে। রমণ পায়ের মাপ গুনে গুনে অদ্ভুতভাবে হাঁটতে থাকলো, কিছু যেন খুঁজছে। ঠিক আছে। সুনন্দা একটা কাঁটা ঝোপ পেরিয়ে রমণের কাছে এলো। হেয়ালি কি এখন এই দিকের ইঙ্গিত দিয়েছে? রমণ ইশারায় সুনন্দাকে চুপ করতে বলল। সুনন্দা কিছুটা বুঝে অন্যদিকে ঘুরে দেখতে থাকলো। কাজ হলে রমণ সুনন্দার কাছে এসে বলল, কিছু না, এত ঝোপ জঙ্গল, তাই একটু জন্তু জানোয়ারদের জন্য খাবার রেখে এলাম। কথাগুলো রমণ খুব আস্তে বলল। সুনন্দা বোধহয় কথাগুলি বুঝল না। সে আবার কিছু বলতে যাওয়ার আগেই রমণ তাকে চুপ করিয়ে দিল। সাথে সাথে এই সময় তার বাবা নবনীল মুখার্জিও সুনন্দাকে ডাকলেন। সুনন্দা ভেতরে চলে গেল। কিছুক্ষণ বাদে রমণও নিজের ঘরে চলে এলো। এরপর রমণও সেখান থেকে ভিতরে চলে আসে। ফেরার পথে সে সুনন্দার মায়ের গলা শুনতে পায় তাদের ঘর থেকে। কে কোন ছোকরাকে রেখে গেছে তোমার বন্ধু? কি তোমার হেয়ালি বের করে উদ্ধার করছে নাকি আমার মেয়ের সাথে ঘুরছে কে জানে? একজন ভদ্র মহিলার গলা শোনা গেল। তুমি একটু বেশি ভাবছো বনানি। ছেলেটাকে তো এরা দুজনেই ডেকেছে। মেয়েকে তার সাথে মিশতে দিতে চাও না, সেটা নিজেই মেয়েকে বলে দাও। এই গলা মৃণাল বাবুর স্ত্রীর। এরপর তিনি আবার কিছু বললেন যা বাইরে থেকে শোনা গেল না। জিজ্ঞেস কর কি বের করলো, কি হলো, নয়তো বাদ দাও। 7 রাজার উত্তরদান না পেলে তো আর আমাদের জীবন আটকে নেই। রমণ পর্দার পেছন দিয়ে পেরিয়ে যেতে নবনীল বাবুর স্ত্রীর গলাটা হালকা আস্তে হয়ে গেল। এরপর নবনীল বাবু রমণের ঘরে এলেন। কিছু মনে করো না, কিন্তু কিছু কি বের করতে পেরেছো?
রমনকে ডেকে জিজ্ঞেস করে নবনীলবাবু। মৃণালবাবুও সেখানে উপস্থিত ছিলেন। সুনন্দার সঙ্গে আলাপ না হলে ওর ঘরে না গেলে হয়তো যত দূর এগিয়েছি সেটাও করতে পারতাম না। আপনাদের কিছু বলা দরকার। আপনার বাড়ির উপর নজর আছে। নজর আছে মানে? মানে পুরনো ঠাকুর দালানের ওদিকে ঘোরার সময় আমার দিকে নজর রেখেছিল কেউ। আপনাকে অন্ধকারে রাখবো না, যতদূর পৌঁছেছি চেষ্টা করব আজ রাতের মধ্যে সলভ করার। কিন্তু আমার মন বলছে আরও কিছু জড়িয়ে আছে এর সঙ্গে। চলুন আপনাদের কিছু দেখাই। বলে রমন আলমারি থেকে চাবি নিয়ে ওদের দুইজনকে মহলের উত্তর দিকে নিয়ে গেল। এই উত্তর দিকেই তো মহলের সব পুরনো ঘরগুলি। এখানে কি কিছু পেয়েছো নাকি? নবনীলবাবু জিজ্ঞেস করলেন। শেষ ঘরটা খুলে রমন এবং বাকি দুজন ঢুকল। ঘরের ভিতরে টর্চ জ্বালিয়ে সামনের দেওয়ালে নিক্ষেপ করতেই খোলা সুড়ঙ্গ পথটা দেখা গেল এবং সেটা দেখতেই মৃণালবাবু বলে উঠলেন, এ তো কোনো গুপ্ত সুড়ঙ্গ। গুপ্তধন কি পেয়ে গেছো? এখনো না, আসুন একটু ভেতরে, আমি আলো দেখাচ্ছি। সুড়ঙ্গে আলো দেখিয়ে রমন তাদের দুজনকে বন্ধ দরজাটা দেখালো এবং বলল, এই 7টা খোপ আর এই নাম্বার লাগানো গোল কলটা দেখেছেন? এতে করে একটা 7 ডিজিট কোড বসাতে হবে এবং তাহলেই হবে। কোড কি ধাঁধাতে লেখা রয়েছে? নিশ্চয়ই লেখা আছে, তবে এখনো সেটা সলভ করতে পারিনি। 7 ডিজিট নম্বর যখন, তাহলে 99 লক্ষ আর হলো একটি। হ্যাঁ, 1 থেকে 1 কোটি পর্যন্ত সমস্ত নম্বর বসিয়ে দেখে নাও। সময় সাপেক্ষ হলেও কোডের সমাধানের একটা যুক্তিসম্মত কৌশল বলে দিলেন নবনীলবাবু। সেটা বোধহয় ঠিক হবে না, কারণ কোনো ভুল কোড দিলে হয়তো ফাউন্ডেশন ভেঙে বাড়ি ভেঙে পড়তে পারে। কিন্তু রমন তার প্রস্তাব খারিজ করে দিল। দেখি আজ রাতের মধ্যে যদি কিছু উদ্ধার করতে পারি। এরপর ওরা সেই ঘর ছেড়ে বৈঠকখানে চলে এলো। আপনার বন্ধুরা তো এখন চলে আসবে। হ্যাঁ, এই আর কিছুক্ষণ পর। মৃণালবাবু ঘড়ি দেখে উত্তর দিলেন। তাদের এসব বলার দরকার নেই, তবে ঠাকুর দালানের হালকা ইঙ্গিত দিতে পারেন। ওই জন্যই আজ আর একবার আমি ওই দিকটা ঘুরছিলাম। আচ্ছা, আমার দাদার সাথে কথা হয়েছে। দাদা কাল আসবে। যেটা তোমাকে জানানো দরকার, দাদা বলল ও 4-5 বছর আগে একটা ডায়েরি পেয়েছিল যেখানে এক গুপ্তধনের কথা লেখা ছিল। তবে সেখানে কোনো হেয়ালিও পায়নি। এই কথাগুলো আড্ডার ছলেই আমাদের এই বন্ধুদেরও জানিয়েছিল। এই বন্ধুরা এই ব্যাপারে কিছু বলেনি? না, আমাদের বাড়িতে গুপ্তধন থাকবে সেটা ডায়েরি না পড়েও অনেকের মনে ধারণা আসতে পারে। আর দাদা বলল ও ডায়েরি দেখায়নি, শুধু বলেছিল। আমার মনে নেই। দাদা বলল ওই ঘাটশিলাতে যাওয়ার সময় নাকি। আচ্ছা ঠিক আছে, যেটুকু বললাম সেটা করুন, দেখা যাক। কাল আপনার দাদা আসছেন, ভালোই হলো। কি ব্যাপার গোয়েন্দা বাবু, হেয়ালির কিছু উত্তর পেলে? প্রশ্ন করলেন অমল দত্ত। ভীষণই জটিল ধাঁধা অমলবাবু, চেষ্টা চলছে। মাস্টারমশাইয়ের কথাও মাথায় আছে, ওই বাইরে পুঁতে রাখার ব্যাপারটা। বাহ, কিরকম শুনি? সমীরবাবু একটু পেছনে হেলান দিয়ে প্রশ্ন করলেন। আরে, আমাদের ভাঙা মন্দিরের পশ্চিম দেওয়ালে কিছু আছে। রমন বলছিল আজই দেখবে, কিন্তু এখন তো আলো কমে আসছে। কি বলছো? হ্যাঁ, একটা ছোট সূত্র বুঝেছি। যাই হোক, আপনারা গল্প করুন, আমি আজ একটু উপরে যাই। বলে রমন চলে গেল। এরপর আড্ডা আরও কিছুক্ষণ চলল, কিন্তু অমলবাবুর বাড়িতে একটা পার্সেল আসবে বলে তিনি ওই দিন তাড়াতাড়ি চলে গেলেন। তার সাথে সমীরবাবুও বেরিয়ে গেলেন। এদিকে রমন নিজের ঘরে ফিরে হেঁয়ালি নিয়ে বসল। লাইনগুলো আর একবার দেখে নিল সে। খুঁজে নাও সেই দ্বার যার বাহু 6, লিখে দাও সেথা তুমি এই 2 পংক্তি। ইংরেজিতে আমি দেখি প্রথমেতে উক্তি, শেষ 3 স্থানে জুড়ি দেশে যার ব্যাখ্যা। আমরা বসবাস করি, লিখে দাও সংখ্যায়। গুপ্ত দরজা সে খুঁজে পেয়েছে। এবার সেখানে লিখে দেওয়া মানে কোড নাম্বারটা জেনে বসানো। রমন বেশ অনেকক্ষণ শুয়ে শুয়ে ভেবে তারপর বাইরে বেরোলো বারান্দায়। সুনন্দার ঠাকুমার সাথে দেখা সেখানে। কি বাবা, কি খবর? মাধব খালি ফেরায়নি ঠাকুমা, এখন পরের কিছুটা সলভ করতে হবে। পারবে পারবে, শহরে গিয়ে অতিথিদের আপ্যায়ন করা ভুলেই গেছে এরা। আমি বুড়ো মানুষ, আমি কি আর দেখতে পারি গো? কিছু লাগলে বলো কিন্তু। না না, ঠিক আছে। এ সময় সুনন্দাও আসে। সে জিজ্ঞেস করে, ঠাম্মি, চা খাবে? আমার জন্য 1 কাপ হলে খুব ভালো হয়। চাটা খেলে আরেকটু যদি মাথাটা খোলে। চা খেতে খেতে রমন বারান্দায় দাঁড়িয়ে বাইরেটা দেখতে থাকলো।
ওর মনে এখন দুটো কথা ঘুরপাক খাচ্ছে। প্রথম এবং অনেকটা অংশই হলো এই হেঁয়ালি, তবে আর একটা কথা আছে যা সে এখনো কাউকে জানায়নি এই বাড়ির। রমন অম্বরীশ গাঙ্গুলিকে নবনীলবাবু এবং মৃণালবাবুর ফ্যামিলি বাদে সবার ছবি পাঠিয়েছে, আর যা ঘটনা ঘটেছে তা হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। ছবি মেসেজ এখনো সিন হয়নি। কোথায় আটকে আছেন এখন? রমন মোবাইলে হেয়ালির ছবিটা খুলে তার হাতে ধরল। লিখে দাও, এই এখানে আটকে আছি, তাই না? রাতটা ঘর আছে ওখানে, আর এই 2 লাইন। শেষ 3 স্থানে জুড়ি দেশে যার ব্যাখ্যা, আমরা বসবাস করি লিখে দাও সংখ্যায়, মানে লাস্ট 3টে ঘরে যা সংখ্যা বসাবো তার মানে এটা হবে। সুনন্দাকে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে রমন বলল, আচ্ছা, একবার ঠাকুমার ঘরটা গেলে হয়? কেন জানি না, ওখানে থেকেই বুদ্ধিটা বেশি খুলে যায় আর যা দরকার পেয়ে যায়। নিশ্চয়ই, যাওয়া যাক। বলে সুনন্দা রমনের সাথে ঘরে গেল। রমন আবার অভ্যাসবশত টেবিলে রাখা একটা বইয়ের পাতা উল্টাতে থাকলো। কালকের কথা জেঠু বা বাবা কেউ জানে? জানিয়েছি, না জানলে বিকেলে বসা যেত না। নিউমেরোলজির কোনো ব্যাপার থাকতে পারে কি? সুনন্দা একটা পেন নিয়ে কাগজে লিখতে লিখতে রমনকে বলল, অথবা এই যেমন A=1, B=2, এরকম কোনো কোড? রমন যেন সুনন্দার কথা না শুনেই হাতে ধরা বইটা আরও চোখের সামনে নিয়ে এলো। এরপর দেওয়ালের দিকে তাকিয়ে আচমকা বলে উঠল, VVV, লেটার V। তারপর বইয়ের পাতায় দেখে 5 আমি আসছি বলে বেরিয়ে গেল। সুনন্দা এবং মৃণালবাবুর পিসিমা দুজনেই একে অপরের দিকে চেয়ে থাকল এই অদ্ভুত কাণ্ড দেখে। সন্ধ্যাবেলা রমনের আচরণে দিশেহারা হয়ে পড়েছিল সুনন্দা। সে থতমত খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর যখন বেরিয়ে রমনের ঘরের দিকে গিয়েছিল, তখন রমনের ঘর ভিতর থেকে বন্ধ ছিল। একবার দরজায় টোকা মারতে যাওয়ার সময় তার মা তাকে ডাক দেয়, সেই কারণে তখন সেখান থেকে চলে যেতে হয় তাকে। যাওয়ার সময় তার ঠাকুমা বললেন, ওর মাথায় হয়তো কিছু এসেছে, ছেলেটাকে একা একটু ভাবতে দে। এরপর রাতে খাবার পরে একবার রমনকে সে জিজ্ঞেস করতে চেয়েছিল ধাঁধা নিয়ে কি ভাবছে রমন, কিন্তু রমনের কাছে যেতেই রমন ইশারায় বুঝিয়ে দেয় সে একা থাকতে চায়। তাই সুনন্দার মনে প্রশ্ন থাকলেও সেগুলোর উত্তর না পেয়েই থাকতে হয় তাকে। হেয়ালির ব্যাপারে শুনেই সুনন্দা উতলা হয়েছিল কিছুটা। আজ দেওয়ালের পিছনে গোপন পথ খুঁজে পাওয়া এবং সেখানে এক কোট দিয়ে বন্ধ করা দরজা খুঁজে পাওয়া সবই তার চোখের সামনেই ঘটল। শেষে সন্ধ্যাবেলা রমন যখন কিসব চিৎকার করে বলে তার ঘর থেকে বেরিয়ে যায়, এসব প্রত্যক্ষ করবার পরে তার মধ্যে উত্তেজনার মাত্রা অনেক পরিমাণ বেড়ে গিয়েছিল। কিন্তু সুনন্দা বুদ্ধিমান মেয়ে, রমন একা ভাববার কথা জানাতে সে আর তাকে হেঁয়ালি নিয়ে প্রশ্ন করল না। তাই বলে ওর মধ্যে যে উদ্রেক সৃষ্টি হয়েছিল সেটা কোনো পরিমাণেই কমল না। ফলত রাতে তার ঘুমও এলো না, কেবল চোখ বুজে শুয়ে রইল সে। রাত খুব একটা বেশি হয়নি তখন। ঘুম আসছিল না দেখে বারান্দায় বেরিয়ে পায়চারি করতে যাচ্ছিল সুনন্দা। হঠাৎ কিছু শব্দ কানে এলো তার। তখন ঘরের বাকি সদস্যদের শুয়ে পড়ারই কথা। পূব দিকের বারান্দায় এসে বাইরে চোখ দিতে দেখল 3 জন লোক কথা বলছে। কিছুক্ষণ লক্ষ্য করার পর সে দেখল নিচ থেকে ওদের মধ্যে একজন তার দিকে ইশারা করেই হাত নাড়ল। অন্ধকারে বোঝা না গেলেও এবারে কিছুটা সে আন্দাজ করতে পারছিল যে তাদের মধ্যে একজন রমন। আরেকজনকেও যখন আবছা আন্দাজ করল তখন সে নিচে নেমে এলো। নিচে নামতেই বাইরে রমন এবং দীপক তাকে দেখল সে। আরেকজন দীপক তার ভাই ছিল না? রমনের সাথে মুখোমুখি হতেই তাকে প্রশ্ন করল সুনন্দা। রমন তাকে উত্তর না দিয়ে দীপক তার দিকে তাকিয়ে বলল, এখন যাও, তাহলে যেটা বললাম মাথায় রেখো। সুনন্দা আরেকবার প্রশ্ন করল, কি হয়েছে দীপকদা? ওই পলাশটা 1 নম্বরের শয়তান। দীপক আরো কিছু বলবার আগে রমন তাকে চুপ করিয়ে বলে, তুমি এখন যাও, বাকিটা আমি বলে দেব, এটা আমার কাছেই থাকুক। দীপকদা চলে গেলে সুনন্দা রমনকে জেরা করে, কি ব্যাপার বলুন তো? আগের দিনও মনে হয় আপনাকে বাইরে যেতে দেখেছিলাম, আর আজ তো আগের দিনের কথা জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, কিন্তু ওই রিডল সলভ হওয়ার আনন্দে এসব ভুলে গিয়েছিলাম। দীপকদার সাথে কি ব্যাপার? এত রাতে ওরা? ওপরে চলো, তারপর বলছি। ওপরে বারান্দায় পৌঁছানোর পরে সুনন্দা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? এরাও কি গুপ্তধনের সাথে জড়িত? ওর ভাই, তবে ডিরেক্টলি না, বাকিটা পরে বলবো।
আপাতত ধরে রাখো আমি ওদেরকে কাজে লাগাচ্ছি, রাতে কোনো চোর ডাকাত এলে যাতে জানাতে পারে। তা সেটা এই রাত 12টায়? মনে করো আমি ওদের কোনো গোপন কথা জেনে ফেলেছি, তাই এই রাতেই আমার সঙ্গে বোঝাপড়া করতে হলো। সুনন্দা যেন রমণের কথায় সন্তুষ্ট হতে পারল না। কি গোপন কথা? এখন আর বলতে পারবো না, তবে ওদের গোপন কথার সঙ্গে গুপ্তধনের কোনো যোগ নেই। এবার আমি আমার নিজের ঘরে যাই। কাল সকালের মধ্যে লকের নাম্বার কম্বিনেশনটা কিন্তু পেতে হবে। সুনন্দার মনে আরও প্রশ্ন ঘুরছিল, কিন্তু সেটা রমণকে বলার আগে রমণ সেখান থেকে চলে গেল। এরপর রমণ অনেক রাত পর্যন্ত প্রহেলিকার সমাধান খুঁজতে থাকলো। একটা কাগজে নাম্বার লিখছে, তারপর মোবাইলে কিছু দেখছে। বিশেষ আরও একটা ঘটনা হলো, রমণ অম্বরীশ গাঙ্গুলির মেসেজ পেয়েছে। তিনি একটু উৎসাহিত এবং কাল সকালেই এখানে আবার আসছে। যদিও রমণকে জানিয়েছেন কি ব্যাপার, কিন্তু কাউকে সেটা বলতে বারণ করেছেন। সকালে রমণের ঘুম থেকে উঠতে বাজল 9:30। মৃণালবাবুর দাদার আসবার কথা সকালে। বাইরে বেরোতে নবনীলবাবুর সাথে দেখা হলো তার। গুড মর্নিং। কি সলভ হলো? যদিও সলভ না হলেও চিন্তা নেই, কিছু না হলে আমার অপশনটা ট্রাই করে দেখা যেতেই পারে। রমণের উত্তর না দিয়ে মৃণালবাবুকে জিজ্ঞেস করল, আপনার দাদার সকালে আসার কথা তো? হ্যাঁ, দেখি দাদা আসুক। আর নব বলল অম্বরীশবাবুও আসছেন, দেখি ওরা আসুক, তাহলে তখন না হয় কোড না পেলে ভাঙা ডিসিশন নেওয়া যাবে। আপনার বন্ধুদের ডেকেছেন তো? এ সময় নবনীলবাবুর স্ত্রী বনানী দেবী চা নিয়ে এলেন। তোমার বন্ধু সে কি দুপুরে এখানে খাবে? জানি না কোন বন্ধু। কোন বন্ধু আবার? গাঙ্গুলিদা? জিজ্ঞেস করে নাও। 12টার মধ্যে জানালে সেরকম ব্যবস্থা করব। অঞ্জলিও আজ দুপুরে আসবে তো। জেনে নেব। এরপর বনানী দেবী চলে গেলেন। চায়ের কাপে চুমুক দিয়ে রমণ মৃণালবাবুর উদ্দেশ্যে বলল, আমি আপনার এখানে বন্ধুদের কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, ব্যাপার কি বলো তো? অম্বুও জিজ্ঞাসা করছিল। সকালেই দেখেছি, বললাম দুপুরের খাওয়া দাওয়া আছে, চলে এসো। ব্যাপার এক্স্যাক্ট অম্বরীশবাবু এলেই জানা যাবে। আমি একবার একটু বাইরে বেরোবো। রমণ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে দুটো বিস্কুট সাথে নিয়ে বেরোলো। এদিকে ভেতরের ঘর থেকে নবনীলবাবুর মেয়ে এলো। কোথায় গেল? কে কোথায় গেল? রমন? জানি না, কোথাও বাইরে গেল। কেন? সুনন্দাও বাইরে বেরোতে যাচ্ছিল, তখন বাইরের গেট থেকে একজন ভদ্রলোক ঢুকলো। তার কাঁধে একটা কালো ব্যাগ। ওহ, জেঠু এসে গেছে। এই তো। উফ, একটাও রিক্সা নেই, দাঁড়িয়ে রইলাম। থাক থাক। সুনন্দা প্রণাম করাতে ভদ্রলোক বললেন। ব্যাগ নামিয়ে ফাঁকা চেয়ারে বসলেন তিনি। দে আগে একটু জল খাওয়া। সুনন্দা জল নিয়ে আসার পরে সেটা শেষ করে উনি প্রশ্ন করলেন, কিছু উদ্ধার হলো গুপ্তধন? বাবার ছোট কাকার কথা মনে আছে? ভুলে যাব কি করে? না মানে আমার সে ভাবনা তো দেখতেই পারি, কিন্তু হ্যাঁ মনে আছে, আমাদের বংশের একমাত্র স্বদেশী সংগ্রামী বিপ্লবী। কিন্তু কেন? ওই নিচের পিছন দিকে যে ঘরটা, ওর দেওয়ালে একটা গুপ্ত সুড়ঙ্গ পথ পাওয়া গেছে। কি বলছিস? তারপর ভেতরে কি কিছু সোনাদানা পেলি? আর একটা দরজায় নাম্বার লক দেওয়া। লকের নম্বর কম্বিনেশনটা এখনো পাওয়া যায়নি। ওটাও ওই ধাঁধাতেই নাকি লেখা আছে। তো ভদ্রলোক কোথায়? এমন সময় রমণও ঘরে ঢুকল। ভদ্রলোকের সাথে রমণের দেখা হলো। মেহেন্দি করা চুল সামনের দিকে, মৃণালবাবুর মতনই মোটা লম্বা চেহারা। আমার দাদা। মৃণালবাবু পরিচয় করালেন। নমস্কার, আমি রমন বাগচি। মৃন্ময় কান্ত্রী গুহ রায়। তুমি তো খুবই ইয়াং, শুনলাম এই গুপ্ত পথ পেয়েছো। হ্যাঁ, এখন আমাদের আর গুপ্তধনের মধ্যে একটা নাম্বার দিয়ে লক করা দরজা দাঁড়িয়ে। নাম্বারটা পেয়ে গেলে খোলা যাবে। ভাই, আমার এসব বিশ্বাস হয়নি, ইন্টারেস্টও নাই। তুই বলাতে ডায়েরিটার কথা আমার মনে পড়লো। তাছাড়া তুইও তো ছিলি মনে হয়, আমরা ঘাটশিলায় গিয়েছিলাম সেইবার। কি রমন, কি মনে হচ্ছে, ওখানে গুপ্তধন থাকবে? মৃন্ময়বাবু জিজ্ঞেস করলেন রমণকে। আগে বিশ্বাস ছিল না, তবে এরকম একটা কঠিন ধাঁধা, তারপরে এই দরজা, এত কিছু কেউ শুধু শুধু করবে না। এক্স্যাক্টলি কি ছিল ডায়েরিতে?
ডায়েরিটা আমাদের ঠাকুরদার, মানে যার হাতে লেখা হেয়ালি পেয়েছো সে। গুপ্তধন না লেখা থাকলেও এটা লেখা ছিল যে ভবানী রায় বিপুল পরিমাণের সোনা দানা মণিমুক্ত মোহর পেয়েছিল, যেটা ঠাকুরদা ফারো ভুইয়ার সম্পদ বলে লিখেছেন। মৃণালবাবু ভবানী গুহরায় মানে যিনি মানিকপুরের জমিদারির প্রতিষ্ঠা করেন, তাই তো? রমন মৃণালবাবুকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, কিন্তু 12 ভূঁইয়ার সম্পদ মানে? আমি খুব ভুল না হয়ে থাকলে জাহাঙ্গীরের সময় যদি জমিদারি পেয়ে থাকেন, তাহলে সে সময় বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে কিছু রাজারা স্বাধীন রাজত্ব চালাতো এবং মোগলদের বিরোধিতা করত। তাদেরকেই এই 12 ভূঁইয়া বলা হতো। এবার তার সঙ্গে এই জমিদারির কি যোগ মৃন্ময়বাবু, আপনি বলুন। দেখো, আমার জ্ঞান সীমিত, যা বলবো সব এই ডায়েরি থেকে পাওয়া। এই ভবানী গুহ রায় যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজত্বের জমি রাজস্বের বিভাগে নিযুক্ত ছিলেন। ও, তাহলে এটাই কানেকশন। মৃন্ময়বাবুর কথা বলার মাঝেই রমন কথাগুলি বলে উঠল। নিজের মনে মনে বলতে চাইলেও উত্তেজনার বশে একটু জোরে বলে ফেলেছিল সে কথাগুলো। তাই সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে রমন আবার বলে, প্রতাপাদিত্য 12 ভূঁইয়া। হ্যাঁ, আপনি বলুন মৃন্ময়বাবু। হ্যাঁ, তো এই প্রতাপ যখন মানসিংহের কাছে হেরে যায়, তখন ভবানী গুহ এই জমিদারি লাভ করে। গুপ্তধন না লেখা থাকলেও এটা লেখা ছিল যে ইসলাম খানের হাতে প্রতাপের পতন এবং এর পরে বিপুল পরিমাণ ধন এবং মোহর সোনা মুক্ত তার হাতে চলে আসে। ঠাকুরদা লিখেছেন বড় কর্তামশাই সেই ধন দৌলত লুকিয়ে রেখেছিলেন এবং তার হদিশে একটা ধাঁধা লিখে দিয়ে গিয়েছিলেন। আপনি বলছেন ধাঁধাটা ওই ডায়েরিতে ছিল না? না, শুধু ধাঁধা আছে সেটা বলা ছিল, কিন্তু এক্স্যাক্টলি ধাঁধাটা কি ছিল সেটা ছিল না একদম। মৃণালবাবু, আপনি কোনোদিন এই ধাঁধা খুঁজে দেখবার চেষ্টা করেননি? না, সত্যি বলতে ওই ছড়া না পেলে শুধু ধাঁধা বা গুপ্তধনের কথা শুনলে আমিও তোমাকে ডাকতাম না। ওই ছড়া লেখা কাগজ থেকে একটু ইন্টারেস্ট জেগে ওঠে। দাদার তো ডায়েরির কথাই মনে ছিল না। ঠিক আছে, শুনলাম কিসব দেয়াল ভেঙে গুপ্ত রাস্তা পেয়েছো, চলো সেখানে যাই। রমন, সুনন্দা, মৃণালবাবু, মৃন্ময়বাবু এবং নবনীলবাবু ওরা সবাই এবারে মহলের উত্তর দিকের সেই ঘরে প্রবেশ করল। ঘরে এবারে একটা ছোট আলোর ব্যবস্থা রমন করে ফেলেছিল। তাছাড়া রমন বড় টর্চ নিয়ে রেখেছিল। সেটা গুপ্তপথের দিকে দেখাতে এবার বিস্মিত হওয়ার পালা মৃন্ময়বাবুর। তিনি এগিয়ে গিয়ে দরজাটা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিলেন। এরপর তিনি বললেন, 7টা ঘর দেখেছি, 7 ডিজিট কোড বসবে। বাই দ্য ওয়ে, তুমি এই ঘরের সন্ধান পেলে কিভাবে? ওটা আমি, সুনন্দা আর আপনার পিসিমা, আমাদের 3 জনের যৌথ উদ্যোগের ফল। বুঝলাম না। বলে মৃন্ময়বাবু ঘরের বাকি সকলের দিকে তাকায়। কেউ কিছু বলছে না দেখে সুনন্দা নিজেই বলা শুরু করলো, ও কিছু না, আমাদের কন্ট্রিবিউশন শুধু এইটুকুই যে এই মিস্টার হোমস যখন ধাঁধা থেকে ব্যাপারটা বোঝেন, সে সময় আমরা ওর সাথে উপস্থিত ছিলাম। এনিওয়ে, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা মাধবের কক্ষ। এইটা যার ঘরে এসেছি, ওনার ফুল নেম দেবকীনন্দন গুহরায়। দেবকীনন্দন মানে কৃষ্ণ বা মাধব। তার ঘরের কথাই বলেছে মাধবের কক্ষ। এত সোজা? কোথায় পুরনো মন্দিরে ঘুরে বেড়াচ্ছিলাম। সুনন্দর কথা শেষ হতে না হতেই মৃণালবাবু বললেন, কোড কি পেয়ে গেছো? নবনীলবাবু এতক্ষণ সবটা মন দিয়ে শুনছিলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, অলমোস্ট। কিছু ক্যালকুলেশন বাকি আছে, দেখি। তুমি অম্বরীশ আসা পর্যন্ত চেষ্টা করো। নবনীলবাবু বললেন। এরপর ওরা ওই ঘর থেকে বেরিয়ে এলো। ফিরে এসে রমন নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এদিকে অম্বরীশ গাঙ্গুলি নবনীলবাবুকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন তার পৌঁছতে একটু দেরি হতে পারে, সবাই যেন তার জন্য অপেক্ষা করে। অম্বরীশবাবু যখন এলেন তখন দুপুর গড়িয়ে গেছে। অঙ্কের মাস্টারমশাই সমীর ভৌমিক আগেই এসে পড়েছিলেন। কাজের মাসে অঞ্জলি এসে জানায় যে অমল দত্তের বাড়িতে তালা লাগানো, সে কোথাও চলে গেছেন। অম্বরীশবাবু এসেই বললেন, কই রমন কোথায়? আর কি গুপ্ত পথ না সুড়ঙ্গ পেয়েছে দেখি? রমন তখন নিজের ঘরে। মৃন্ময়বাবুর সাথেও আলাপ পর্ব শেষ হওয়ার পর খাবারের কথা পাড়া হলো।
ধুর, খাবার পরে হবে। দেরি যখন হয়েছে আর একটু হোক, আগে হেঁয়ালি আর গুপ্তধনের কথা শুনব। এক প্রকার সেই খাবারের কথা এড়িয়ে দিয়ে বললেন অম্বরীশবাবু। আচ্ছা, সে ঠিক আছে, রমন আসুক। ও কি করেছে তার আপডেট তো তুই পেয়েই গেছিস ওর কাছ থেকে, আমার বিশ্বাস। এখন শুধু ওই কোড বের করা বাকি। কোড সমাধান হয়ে গেছে আমার বিশ্বাস। ঠিক আছে, মনা গেছে। তার আগে তুই বল, কোথায় গেছিলি? এত দেরি করে এলি? আপনাদের গ্রুপের আরেকজন মেম্বার কোথায়? অম্বরীশ গাঙ্গুলি প্রশ্ন করলেন সমীর দত্তকে। কার কথা বলছেন? অমল? জানি না, শুনছি তো বাড়িতে নেই। কি ব্যাপার বলো তো? রমনও জিজ্ঞাসা করলো এরা আসবে কিনা। আপনাদের কথাতেই তো আজ দুপুরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। দাঁড়ান, আপনাকে একটা ছবি দেখাই। বলে অম্বরীশ গাঙ্গুলি নিজের মোবাইল বের করে গ্যালারি থেকে একটা লোকের ছবি সবার সামনে ধরলেন। চেনা চেনা লাগছে। বুঝতে পারছি না, চেনা কেউ কি? দাড়িটা বাদ দিয়ে ভাবুন। দাঁড়ান, আর একটা ছবি দেখালে সুবিধে হবে। অম্বরীশবাবু মোবাইলটা নিয়ে আর একটা ছবি দেখাবে, এই মুহূর্তে রমন চলে এলো। অম্বরীশবাবু মোবাইল রেখে রমনের কাছে গিয়ে বলল, অসাধারণ রমন, অসাধারণ, ব্রাভো ব্রাভো। কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ব্রাভো কিছু না, জাস্ট অম্বরীশবাবুর একটা কেসে অল্প হেল্প করতে পেরেছি। ওনার একটা সে পরে হবে। তুমি আগে হেয়ালি আর গুপ্তধনের কথা বলো, নয়তো আমার বন্ধু ভাববে ওকে এখানে রেখে আমার কাজই করিয়েছি। আগে চলো দেখি কি কোড পেয়েছো, দেখি কিভাবে সলভ করেছো। রমন আরও কিছু বলতে যাচ্ছিল, অম্বরীশবাবু তাকে থামিয়ে কথাগুলি বললেন। ঘরে সবাই আগ্রহের সাথে রমনের দিকে তাকালো। রমন বলা আরম্ভ করল, সলিউশনে একটা এসেছি, আর তাতে একটা 7 ডিজিট কোডও পেয়েছি। চলুন একবার দেখাই যাক। কাল তো ভি করেই বেরিয়ে গেলেন। কি হলো জিজ্ঞাসা করলাম, পাত্তাই নেই। বলছি, শুরু থেকেই বলছি। তার আগে হেঁয়ালিটা একবার মনে করিনি। রমন মোবাইল থেকে ছবিটা বের করে সুনন্দার হাতে দিল। আমার এই হেঁয়ালিকে করিয়া লক্ষ্য, যাও দেখি যেথা আছে মাধবের কক্ষ। চেয়ে দেখো সেইখান যাহা ঠিক নয়, চারি হাত সেথা তবে করো, নির্ণয় খুঁজে নাও সেই দ্বার যার বাহু 6। লিখে দাও সেথা তুমি এই পংক্তি, ইংরেজিতে আমি দেখি প্রথম উক্তিতে বাহু শেষ, 3 স্থান জুড়ি দেশে যার ব্যাখ্যা আমার বসবাস। করি লিখে দাও সংখ্যায় 8, নেই সেখানে নেই কোনো যক্ষ, অমূল্য ভাণ্ডার করে নাও সাক্ষ্য। রমন হেয়ালিটা পুরো একবার বলে নিয়ে তারপর শুরু করল। প্রথম লাইন বাদ দিলাম কারণ সেটা ছড়ার ভূমিকা বলতে পারেন। আসল হেয়ালি শুরু হচ্ছে দ্বিতীয় লাইন থেকে, যাও দেখি যেথা আছে মাধবের কক্ষ। শুরুতে মাধব বলতে কৃষ্ণের কথাই মাথায় আসে, তাই পুরনো মন্দিরের কথা বলি। আগের দিন সকালে আবার আপনিও যখন আপনার বন্ধুদের সামনে তার কথা বলে দেন, তখন আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে সেটাই ঠিক কিনা, আর গুপ্তধন ওখানেই রাখা আছে কিনা। কিন্তু 6 বাহু বলতে কি বোঝাতে চেয়েছে? আপনার মন্দিরের 6টা দিক নাকি কোনো মূর্তির 6 হাত বুঝতে পারছিলাম না, কারণ সেদিন ঠাকুমা বলেন পুরনো মন্দিরের আকৃতি সেরকম ছিল না, আর কোনো 6 হাতের দেবদেবীর মূর্তি কখনোই ছিল না। এটা মৃন্ময়বাবু আপনিও আমাকে বলেছেন। দেবকী নন্দন গুহরায়ের ঘর খুঁজে পাওয়ার পেছনে সুনন্দা এবং ঠাকুমার যৌথ উদ্যোগ বলছিলাম, কারণ আপনার এই পিসিমার ঘরেই যত্ন করে রাখা একটা বইতে এর সূত্র পাই। সুনন্দা সেদিন না আমাকে ওই ঘরের ভেতরে না ডাকলে আমি হয়তো আজও এই পুরনো ভাঙা মন্দিরের একেবারে ঘুরে বেড়াতাম, অথবা কলকাতায় নিজের বাড়িতে বসে থাকতাম। তো ওই ঘরে আনন্দমঠ বইটা দেখে একটু খুলে উল্টে পাল্টে দেখছিলাম। বইয়ের প্রথম পাতায় ফাউন্টেন পেনে লেখা ছিল স্নেহের দেবকীকে। পরের পাতা পাল্টে দেখি ইংরেজিতে ইনিশিয়াল লেখা ডিএন। আমি জিজ্ঞাসা করলাম যে দেবকী নাম হলে ইনিশিয়াল ডিজি বা ডিআর হওয়া উচিত। দেবকী গুহরায় যখন, তখন ওনার পুরো নাম জানলাম আর কি। দেবকীনন্দন মানে কৃষ্ণ, মানে মাধব। সুনন্দা রমনের কথা শেষ করল। এক্স্যাক্টলি। তারপর এই ঘরে এলাম। এবার আমি পরের লাইনটা বলছি, সুনন্দা এক্সপ্লেন করে দেবে। চেয়ে দেখো সেইখান যাহা ঠিক নয়। বলে রমন সুনন্দার দিকে দেখে। এটা খুব সোজা ছিল বোঝা। ঠিক নয় মানে ভুল অর নট রাইট, আর ইংলিশে নট রাইট মানে লেফট। তাই আমরা বাঁ দিকে 4 হাত এগিয়ে এই দেওয়ালে এই গুপ্ত সুড়ঙ্গ খুঁজে পাই। এবার চলো দেখি কোড বসিয়ে দেখো দরজা খুলছে কিনা।
চলুন, আমি এই আলোটা একটা তারের সাহায্যে আজ সকালে ব্যবস্থা করেছি এখানে, কিন্তু তাও নবনীলবাবু আপনি এই আলোটা একটু ধরুন তো। বলে রমন টর্চখানা সুনন্দার বাবাকে দিলেন। সরু সিঁড়ি হয়ে নিচে নেমে দরজার কাছে জায়গাটা বড় হলেও 7 জন লোকের জন্য সেটা কিছুটা ছোটই অনুভব হচ্ছিল। সুনন্দা সিঁড়িতেই দাঁড়িয়েছিল। রমন আবার বলা আরম্ভ করল। আমি যেভাবে মাথায় সলভ করেছি সেভাবেই বসাচ্ছি। এই 2 লাইন দেখুন। শেষ 3 স্থানে জুড়ি দেশে, যার ব্যাখ্যা আমার বসবাস করি লিখে দাও সংখ্যায়, লাস্ট 3 নাম্বারস 554 দিলাম। বলে রমন 3টে কল ঘোরানোর চেষ্টা করল। অনেকদিন না ব্যবহার করা তালার মতন শক্ত, তবে এখন গুপ্তধন পাওয়ার অদম্য ইচ্ছাশক্তির কাছে এই ছোট বাঁধা কিছুই না। আর একটু জোর দিতেই 3টে কল তার নিজ স্থানে ঘুরিয়ে ফেলল রমন। এবার বুঝলে 555 V করে কেন বেরিয়ে এসেছিলাম? সুনন্দাকে জিজ্ঞেস করল রমন। সুনন্দা ভুরু নিচে নামিয়ে ভাবতে থাকল। রোমান নুমেরিয়ালস। WEVকে ভি করে তারপর সেটা 5। সুনন্দা এবারে বুঝে ফেলে বলল, কারেক্ট। আমরা বসবাস করি, উই লিভ, অথবা উই ভি মানে 5, আর লিভ এল IV মানে 54, তাই 554। ভোরবেলা গুগল খুলে পুরো রোমান নিউমেরালসের একটা লিস্ট বের করলাম এবং সেখান থেকে বাকি নাম্বারগুলো পেলাম। এবার আসবো প্রথম 4টে নাম্বারে। সেমভাবে কি বলছে ইংরেজিতে আমি দেখি প্রথমেতে উক্তি। চলুন আমি দেখি বলতে ইংলিশে IC। এবার রোমানে লিখলাম IC। I মানে 1 আর C হলো 100। তাহলে IC হলো এই 4টে ঘরে পরপর 1100। বলে রমন ধীরে ধীরে লকের নাম্বারগুলো ঘোরাতে থাকল। সবাই অধীর আগ্রহে চেয়ে আছে। ধীরে ধীরে দরজাটা মাঝখান থেকে দুভাগ হয়ে খুলে গেল। ভিতরের ঘরে বেশ কয়েকটি বড় বড় ট্রাঙ্ক দেখা গেল। ওরা সবাই মিলেই বেশ কয়েকটা ট্রাঙ্ক একসাথে খুলল। প্রথম ট্রাঙ্কে কিছু না পাওয়ায় শুরুতে একটু হতাশ হয়েছিল সবাই, কিন্তু পরেরটা খুলতেই সব হতাশা চলে গিয়ে ঝলমলে মণিমাণিক্য দেখে সবাই উচ্ছ্বসিত হয়ে গেল। রমনের উচ্ছ্বাস মণিমাণিক্য গুপ্তধন পেয়ে নয়, ওই দরজা খুলে দেওয়ার পর থেকেই তার মুখে একটা তৃপ্তির হাসি লেগে রয়েছে। 2টো ট্রাঙ্ক ভর্তি সোনা ও বহু ঝলমলে পাথর মণিমুক্ত পাওয়া গেল সেখান থেকে। ট্রাঙ্কগুলোর মাপ আন্দাজ দৈর্ঘ্য প্রস্থে 2 ফিট বাই 1.5 ফিট এবং 2 ফিট মতন গভীর। সেগুলির থেকে সোনার কয়েনগুলো হাতে নিয়ে রমন দেখল। তার এক পিঠে লেখা শ্রী শ্রী কালী প্রসাদেন ভবতী শ্রীমান মহারাজ প্রতাপাদিত্য রাজস্ব। রমন সেটা দেখে বলল, যা আন্দাজ করেছিলাম, রাজা প্রতাপাদিত্যের কয়েন্স। তবে এগুলো সব একবার এই বিষয়ে ভালো জ্ঞান আছে যার, সেরকম কাউকে দেখিয়ে কনফার্ম হয়ে নিতে পারেন। সেটা সরকারি কোনো কিউরেটার থেকে জানলেও হবে, আমি ব্যবস্থা করে নেব। এখন এখান থেকে ওপরে চলো, বেশ গরম এখানে, এই সব নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব। তারপর আপনাদের ভাগ ও রিওয়ার্ডের ব্যবস্থাও। গুপ্ত দরজা আবার বন্ধ করে ওরা উপরে উঠে এলো। মিস্টার গাঙ্গুলি, আপনি তাই করুন বরং। ওপরে উঠে মৃন্ময়বাবু কথাগুলি বললেন। এরপর মৃণালবাবু বললেন, কিন্তু ছবির ঘটনার অমল দত্তের ব্যাপারটা কি ঠিক বুঝলাম না তো। অমল দত্ত ইজ ইন আওয়ার কাস্টাডি। ও হ্যাঁ, আরেকটা লোক ধরা পড়েছে আমাদের টিমের কাছে। কিছুই তো বুঝতে পারছি না, সে ধরা পড়বে মানে কেন? রমন বাদে ঘরের সকলেই বিষয়ে অম্বরীশ গাঙ্গুলির দিকে চাইল। বেশ, খুলেই বলি। অম্বরীশবাবু আবার মোবাইল থেকে সেই ছবিটা বের করে দেখালেন। এবারে তার সাথে পাশে অমল দত্তেরও একটা ছবি, সেটা দেখালেন তিনি। এবার দেখে চিনতে পারছেন তো যে ওটা আপনার বন্ধু অমল দত্ত? তবে যার ছবি দেখালাম, আমাদের পুলিশ রেকর্ডে তার নাম শুভাশিস বসু। এরকম অনেক আইডেন্টিটি আছে এই ব্যক্তির। একটা দল আছে এদের। দেশের অ্যান্টিক্স, মূর্তি, আরও অনেক কিছু মূল্যবান জিনিস বিদেশে বিশাল টাকায় স্মাগল করে। আমি এই কাজেই ব্যস্ত ছিলাম বলে কলকাতা চলে গিয়েছিলাম। রমনকে বলেছিলাম এখানের আপডেট আমাকে জানাতে। রমন, তুমি বলো। অম্বরীশবাবু রমনের দিকে তাকিয়ে বলল শেষের কথাটা। এখানে আমার একটা ইমেচিওর ভুল হয়েছিল। প্রথম দিনের আলাপে আমি সমীরবাবুর দিকে নজর রেখেছিলাম, কেন জানি মনে হয়েছিল কোথাও যেন দেখেছি, তবে সেটা শুধু কমন ফেস ফিচারের জন্যই আর কি। কিন্তু সন্ধেবেলা আপনাদের কাজের বউ অঞ্জলি সে চা নিয়ে আসে, তার সঙ্গে কথা হয় কিছু। তখন জানি এই অমল দত্তের বাড়িতে সে মাঝে মাঝেই ছবি, মূর্তি এসব দেখে।
ঠাকুর দেবতা এসবের পুরনো মূর্তি, তাই পরের দিন আমি ওদের দুজনের ছবি নিয়ে রাখি। সকালে অমল দত্তের ব্যাপারে ওই তথ্য মনে করে দেখুন, ওই অমল দত্তের সঙ্গে আপনার আলাপ ওই ঘাটশিলাতে, আর সেখানেই আপনার দাদা ওই ডায়েরির কথা বলেন। তার কিছু মাস পরে দেখেন উনি এখানে বসে থাকছেন। এই সময় আমার মাথায় খেলে গেল কিছুদিন আগে অম্বরীশবাবুর কাছে দেখা ছবিটা। রমনকে আমি এরকম কেসের ব্যাপারে বলি মাঝে মাঝে, ওকে জানিয়েছিলাম আগের মাসে ওর সাথে যখন দেখা হয়েছিল। ছবি পেয়ে আজ সকালে আমাদের টিম গিয়ে অমল দত্তকে ধরে ফেলে। আর শুধু তাই নয়, আরেকজনও ধরা পড়েছে। হি ওয়াজ অলসো পার্ট অফ দ্য গ্যাং। কি, এই স্মাগলিংয়ের সাথে দীপকও জড়িত নাকি? অম্বরীশ গাঙ্গুলিকে প্রশ্ন করেন তিনি। এই উত্তরটা রমন তুমিই দাও। আপনি নিশ্চিন্তে থাকুন, দীপকদা এসবের সঙ্গে একদমই জড়িত না। কিন্তু কাল রাতে আমি যা দেখলাম সেটা কি ছিল? দীপকদার ভাইকেও আমি দেখেছিলাম। কি ব্যাপার বলো তো খুলে? প্রশ্ন করলেন অঙ্কের মাস্টার সমীর ভৌমিক। রমন এবারে সুনন্দার দিকে তাকিয়ে বলল, সব বলছি। হ্যাঁ, কাল রাতে আমার সঙ্গে দীপকদা এবং ওর ভাই ছিল। দীপকদার ভাই মানে পলাশ, যে অনেক অসাধু কাজের সঙ্গে যুক্ত, এটা বোধহয় এখানে অনেকেই জানে। হ্যাঁ, সেটা তো জানি। ও তো কোনো এক দোকানে কাজ করতে গিয়েও চুরি করেছিল। দীপককে আমি বলেছিলাম ভাইকে কাজে ঢোকাতে, সারাক্ষণ নেশা করা আর ঘুরে বেড়ানোটা অন্তত বন্ধ হবে। কিন্তু আমাদের অবাক লাগছে দীপকের নামটা শুনে। ঠিকই ভেবেছেন মৃণালবাবু, আসলে দীপকদা একদমই এই স্মাগলিং চক্র বা চুরির সঙ্গে জড়িত না। প্রত্যক্ষভাবে ওর ভাইও জড়িত না। তাহলে অম্বরীশ দা যার কথা বলছে সে অন্য লোক। এই পলাশ পুলিশের হাতে ধরা পড়ার পরেও কিন্তু ওর হাত টানের স্বভাব কম হয়নি। প্রথম রাতেই আমি আপনাদের বাড়ির পূর্ব দিকের ভাঙা পাঁচিল টপকিয়ে কাউকে পালাতে দেখেছিলাম, তার কথা তো বলেইছি। মুখ না দেখলেও চেহারাটা রাস্তার আলোতে ঠাউর করেছিলাম। পরের দিন অমল দত্তের সঙ্গে সঙ্গে পলাশের ব্যাপারেও অনেক কথা জানায় অঞ্জলিদি। এরপর আমি আপনাদের বাড়ির প্রাঙ্গণের পূর্ব দিকে গিয়ে কিছুক্ষণ খোঁজ করতেই মাটিতে একটা চটির ছেঁড়া নীল অংশ খুঁজে পাই। ওই দিন বিকেলে দীপকের সঙ্গে কথা হওয়ার সময় লক্ষ্য করি যে ওর চটিও ছেঁড়া। তো এই বিষয়ে প্রশ্ন করাতে ওর মধ্যে বেশ অস্বস্তি বোধ অনুভব করি আর কি। আমার পাওয়া চটির ছেঁড়া অংশ দীপকের জুতোর সঙ্গে মিলে গেলেও আমার ধারণা ছিল ওই চটি আগের দিন রাতে ওর ভাই পলাশের পায়েই ছিল। বেরিয়ে কিছু খোঁজ করে এরপর দীপককে জেরা করেই জানতে পারি ওর ভাইয়ের বিপদের কথা। কি বিপদ? মৃণালবাবু হকচকিয়ে উঠে প্রশ্ন করলেন। একজন ছিচকে চোর যখন রঘু ডাকাতের বাড়িতে ভুল করে চুরি করে, তার পরিণামে সে যে বিপদের সম্মুখীন হয়, সেই বিপদ। সবাই অবাক হয়ে রমনের দিকে চেয়ে রইল। বুঝলেন না, এই পলাশ মোটামুটি ছিচকে চোরই ধরতে পারেন। লোহা, কোদাল, বালতি, কাঠ এইসব টুকিটাকি ছোটখাটো জিনিস চুরি করত। তা বুঝেই হোক অথবা না বুঝে, পলাশের হাতে এবারে চলে আসে আমাদের অমল দত্তের বাড়ি থেকে কিছু দেবদেবীর মূর্তি। মূর্তিগুলোর আসল মূল্য সে না জানলেও ও ভেবেছিল ওগুলো থেকে ভালো আয় সে করে ফেলবে। কিন্তু অমল দত্তের পোষা চর এবং গুন্ডারা যখন চড়াও হয় এবং চুরি করা মূর্তিগুলোর খোঁজ করে, তখন ও বোঝে কি বিপদে ফেঁসেছে। তাই সে নিজেকে কিছুদিন এসবের থেকে বিরত রেখে এরপর আপনাদের বাড়ির প্রাঙ্গণে মূর্তিগুলো চাপা দিয়ে দেয়। ভেবে দেখুন, অমল দত্তের বাড়ি থেকে চুরি হলো, কিন্তু সে পুলিশকে জানাতে পারল না, আপনাদেরকেও না। কি করে জানাবে বলুন? পলাশ যেসব মূর্তি চুরি করেছে সেগুলো তো চোরাই মাল, বিদেশে স্মাগল হতো। ব্যবসায় এত এত টাকার লোকসান, অথচ কিচ্ছু করা যাচ্ছে না। পলাশের সৌভাগ্য যে কেউ জানবার আগেই ওই মূর্তিগুলো লুকিয়ে ফেলে এবং নিজেকে আড়াল করে নেয়। কাল রাতে দীপকই পলাশকে আবার আপনাদের বাড়ি নিয়ে আসে। আমি বলেছিলাম ওর ভাইকে জানাতে যে আমি অমল দত্তের দলের লোক, পলাশের সব কথা জানি, প্রাণে বাঁচতে চাইলে যেন দেখা করে। রাতে দীপকের সাহায্যে ওর ভাইকে নিজের দলে টেনে নিই। ওর সাহায্যেই অমল দত্ত ওরফে সুভাষিস বসুর অনুচর এবং অনুভবীদের খবর পেয়ে মিস্টার গাঙ্গুলিকে জানিয়ে দিই। ওদের মধ্যে দুজন প্রথম দিনই আমার উপরে বাইক নিয়ে হামলা করেছিল। হামলার কথা তো আমাকে জানাওনি। ওটা অতি সামান্য অম্বরীশ দা। অম্বরীশ গাঙ্গুলির প্রশ্নের উত্তর দিল রমন। তাহলে এখন অমল দত্তের সাথে পলাশও কি পুলিশের হেফাজতে? নবনীলবাবু তার বন্ধু অম্বরীশ গাঙ্গুলিকে প্রশ্ন করলেন। পলাশের ব্যবস্থা লোকাল থানা নেবে। চুরি করলেও অনেক সময় এরকম লোকের প্রয়োজন পুলিশের পড়ে। কেস সলভ করার প্রয়োজনে আইনের বাইরে কোনো কাজ থাকলে পলাশের মতো ছিঁচকেরা কাজে আসে। তাছাড়া এবারে তো ও বড় পাচারকারীর সন্ধান পাইয়ে দিয়েছে, তাই খুব সম্ভবত ৩-৪ দিনের জেল বাদে কিছু হবে না। যাই হোক,
আমাদের ডিপার্টমেন্ট আর কাস্টম অফিসাররা রাঘব বোয়াল অর্থাৎ অমল দত্তের ব্যবস্থা নিয়ে নেবে। আপনাদের স্টেটমেন্টও লাগবে, কারণ আপনাদের সাথে এর অনেক দিনের চেনা জানা। আমি নিয়ে নেব স্টেটমেন্ট, অসুবিধা করে আর যেতে হবে না। এবারে রমনের ব্যাপারটা বলো, দুদিনে হেয়ালি সলভ করে এই যে কাণ্ডটা করলো তার রিওয়ার্ড কি আছে? শেষ প্রশ্নটা অম্বরীশ গাঙ্গুলি তার বন্ধু নমনীল বাবুকে করল। রমন বলল, আপনি আগে দেখুন এই কয়েন্স মোহরের হিস্ট্রি কি। এই কৌতূহলটা কিন্তু আরো বেশি। না না, রিওয়ার্ড তো দিতেই হবে, কি বলো জেঠু? আর অম্বরীশ আঙ্কেল, তোমার এই মিস্টার হোমসের জন্য এবারে একটা হ্যান্ডগানের ব্যবস্থা করে ফেলো না। হ্যাঁ, সে প্রসেস তো চলছে, কিন্তু ক্যান্ডিডেট ডিলে করলে কি করে হবে? তাকে বলো রেগুলার রেঞ্জে প্র্যাকটিস করতে। আচ্ছা আচ্ছা, চলো, অনেক দেরি হয়ে গেল, আগে খাওয়া দাওয়াটা হোক। রমন, তুমি কিন্তু বলে দিও তোমার ফিজ কেমন হয়। বলে মৃণালবাবু সবাইকে খাওয়ার ঘরে যাওয়ার তাড়া দিল। আপনারা আমার ক্লায়েন্ট নন যে সার্ভিস দিয়ে ফিজ নেব। তাছাড়া অম্বরীশ দা যাই বলুক, আমি এখনো ফিজ নিয়ে সার্ভিস দেওয়ার মতন কোনো প্রাইভেট গোয়েন্দা নই। আমার কাছে হেয়ালি সলভ করবার আনন্দটাই একটা রিওয়ার্ড আর কি। বাকি আপনারা যা ভালো বুঝবেন। দুপুরের বিকেলের মধ্যাহ্নভোজ সেরে রমন আর অম্বরীশবাবু সন্ধে নাগাদ বেরিয়ে গেল। 3 সপ্তাহ পরে রমনকে আরেকবার অম্বরীশবাবু তার বাড়িতে ডেকে পাঠায়। অম্বরীশবাবু রমনকে আগেই কাস্টমসের রিওয়ার্ডের কথা জানিয়েছিল। উনি বলেন যে সরকার থেকে থোক টাকা উপহার আসতে আরও কিছু সময় লেগে যাবে। অম্বরীশবাবুর বাড়িতে গিয়ে রমন দেখে তার জন্য হরিণঘাটা থেকে বেশ কয়েকটি উপহার এসেছে। একটা শার্ট এবং প্যান্টের পিস, একটা টাইটানের অটোমেটিক ঘড়ি আর একটা 15,000 টাকার চেক। ঘড়িটা রমনকে দিয়ে অম্বরীশবাবু বলেন, এটার চয়েস সুনন্দা করে দেয়। ওর থেকে শুনলাম আগের রবিবার দেখা করেছো তোমরা। হ্যাঁ, আসলে ওর গুপ্তধনের ব্যাপারে জানবার ভীষণ কৌতূহল হচ্ছিল। অম্বরীশ গাঙ্গুলি একটু হেসে জিজ্ঞেস করলেন, শুধু তাই, তার জন্য কফি শপে দেখা করলে? হ্যাঁ, ওই বলল দেখা করবে কফি শপে। রমনের ঠোঁটের কোণে মৃদু হাসি লক্ষ্য করলেন অম্বরীশ গাঙ্গুলি। যাই হোক, আপনি কয়েন্সগুলো এবং এই তো পাথর জেমস যা পেলাম ওখান থেকে তার ব্যাপারে কিছু জানলেন? আর দে রিয়েলি ফ্রম 16th সেঞ্চুরি? মোহর আর কয়েন্সগুলো সত্যিই প্রতাপাদিত্যের। তাছাড়া ওখানে একটা কৃষ্ণের মূর্তিও পাওয়া গেছে, সেটাও সেই সময়ের। আরও নানান রকমের অস্ত্র, ছোঁড়া এসবও মিলেছে। সরকারি কিউরেটর বলেছে এগুলো সব সেই সময়েরই। প্রতাপের নৌসেনায় প্রচুর পর্তুগিজ সেনা ছিল, কিছু অস্ত্র সেসব পর্তুগিজ হারমাত সৈন্যেরও। এরকম কতই ইতিহাসের ঘটনা কত সব পুরনো বাড়িতে হারিয়ে যাচ্ছে, আমরা তা জানিই না। এখানে তাও কিছুটা ইতিহাস ও দেশের সম্পদ উদ্ধার হলো। রমন চুপচাপ সব কথা শুনছিল। সত্যিই একটা ইতিহাসের সাক্ষী থাকল সে। সিনিয়র অফিসার অম্বরীশ গাঙ্গুলি আবার বললেন, যাই হোক, কি খাবে বলো, চা না কফি? রমন অম্বরীশবাবুর কথা শুনতে শুনতে কিছু ভাবনাতে ডুবে গিয়েছিল। হঠাৎ প্রশ্নে কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে থেকে তারপর উত্তর দিল, না, চা ঠিক আছে। দাঁড়াও, তোমার বৌদি ডিমের ডেভিল করেছে, ওটাও নিয়ে আসি। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক সংবরণ ব্যানার্জির কলমে 12 ভূঁইয়ার গুপ্তধন। গল্পটা শুনে কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিলাম। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই। তাহলে সবাই ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন।